হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি কাকাবাবুর অ্যাডভেঞ্চার কাহিনী। এবার কাকাবাবুর প্রতিশোধের তৃতীয় এবং শেষ পর্ব নিয়ে। প্লেনটা 1.5 ঘন্টা লেট করে পৌঁছল। কাকাবাবু 6 বছর পর এলে ভোপালে। এয়ারপোর্টটা বেশ বদলে গিয়েছে, অনেক বড় আর আধুনিক হয়েছে। সেবারে সন্তু আর জোজো সঙ্গে এসেছিল। এখানে ছিল ধীরেন, রিনা আর তাদের 2 ছেলে। খুব আড্ডা আর মজা হয়েছিল। অবশ্য পরে খুনোখুনি আর সাংঘাতিক কাণ্ড হয়েছিল, তবু লোভীদের কাছ থেকে মুক্ত করা গিয়েছিল ভীমবেটকার মতো ঐতিহাসিক মূল্যবান জায়গা। ধীরেন আর রিনারা এখানে নেই। সুদর্শন এখানে থাকার ব্যবস্থা করে দিতে চেয়েছিলেন, কিন্তু কাকাবাবু কোনো ক্রমেই পুলিশের সাহায্য নিতে চান না। এর মধ্যে সুদর্শনের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে বেশ কয়েকবার, কিন্তু তিনি থাকবেন ঠিক করেছেন একটা হোটেলে, সেটা শহর থেকে একটু বাইরে। এই সময় ভোপালে খুব গরম হয়, তবু কাকাবাবু পরে আছেন একটা মোটা জামা, অনেকটা জ্যাকেটের মতো, উপহার পাওয়া। আসবার সময় তার বৌদি জিজ্ঞেস করেছিলেন, রাজা, তুমি ওখানে এই জামাটা পরে যাচ্ছ, তোমার গরম লাগবে না? কাকাবাবু বলেছিলেন, বৌদি, কয়েকবার বৃষ্টিতে ভিজে আসায় বেশ ঠান্ডা লেগে গিয়েছে। তাছাড়া প্লেনে যাওয়ার সময় একদিন এমন ঠান্ডা ছাড়ে যে শীত লেগে যায়। সন্তু এখন বেশ ভালো আছে। তার বুক জোড়া বিশাল ব্যান্ডেজ এখনো রয়েছে বটে, কিন্তু সে নিজেই হেঁটে হেঁটে টয়লেটে যায়। বিছানায় শুয়ে শুয়ে পড়াশোনাও শুরু করেছে। তার পরীক্ষার সামনে, সে এই অবস্থাতেই পরীক্ষা দেবে। সন্তু জিজ্ঞেস করেছিল, কাকাবাবু, এখন হঠাৎ ভোপালে যাচ্ছ কেন? কাকাবাবু এখনো ক্যাপ্টেন ধ্যানচাঁদের ডেথ ট্রেথ খেলার কথা সন্তুকে বলেননি, কাউকেই বলেননি। সন্তুর এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, ভীমবেটকার গুহাগুলো আর একবার দেখে আসবো ভাবছি। হাতে তো কোনো কাজ নেই এখন। কথাটা একেবারে মিথ্যে নয়, অন্য কাজও আছে। একবার ভীমবেটকাতেও যাবেন ঠিকই। নিজের ব্যাগটা সংগ্রহ করে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলেন কাকাবাবু। এখন দুপুর 2টো। প্লেনে খাবার দিয়েছিল, কিন্তু তার পছন্দ হয়নি, খাননি। খিদে পেয়েছে, হোটেলে পৌঁছে কিছু খেতে হবে। ট্যাক্সির লাইন থেকে প্রথম ট্যাক্সিটাই নিলেন কাকাবাবু। ড্রাইভার একা, তার কোনো সঙ্গী নেই। চারদিকটা একবার দেখে নিয়ে দরজা খুলে তিনি ভিতরে বসলেন। ড্রাইভার জিজ্ঞেস করল, কোথায় যাবেন স্যার? কাকাবাবু বললেন, অলিম্পিক হোটেল চেনো তো? ড্রাইভার বলল, নিশ্চয়ই চিনি, খুব বড় হোটেল। ট্যাক্সিটা এয়ারপোর্ট এলাকা থেকে বেরিয়ে ছুটল হাইওয়ে দিয়ে। পেছনে কোনো গাড়ি অনুসরণ করছে কিনা তা দেখতে লাগলেন ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে। কেউ আসছে না বুঝে নিশ্চিন্ত হয়ে ভালো করে হেলান দিয়ে বসতেই চমকে উঠলেন। ড্রাইভারের পাশ থেকে উঠে এলো লায়লা, তার হাতে রিভলভার। সেই রিভলভার একেবারে কাকাবাবুর কপালে ঠেকিয়ে লায়লা বলল, একদম নড়বে না, তোমার ভাইপোর চেয়ে আমার টিপ অনেক ভালো, মাথাটা ছাতু করে দেব। কাকাবাবু বিশ্বাস সামলে নিয়ে হালকা গলায় বললেন, নলটা কপালে ঠেকিয়ে তারপর গুলি করলে তার জন্য আবার টিপ লাগে নাকি? লায়লা বলল, ট্রিগারটা টিপলে তোমার মাথার ঘিলুফিলু চারদিকে ছড়িয়ে পড়বে, সেটা কি ভালো হবে? কাকাবাবু বললেন, মোটেই ভালো হবে না, তাতে ট্যাক্সিটা নোংরা হয়ে যাবে, ড্রাইভার সাহেবকে কষ্ট করে ধুতে হবে। লায়লা বলল, সুতরাং চুপ করে বসে থাকো। তারপর ড্রাইভারকে বলল, গাড়ি থামাও, ওকে সার্চ করো। ড্রাইভার গাড়ি থামিয়ে নেমে এসে কাকাবাবুর পকেট হাতড়ে রিভলভারটা বের করে নিল। লায়লা বলল, ওর ক্রাশ দুটো সামনে নিয়ে এসো, ও দুটো ডেঞ্জারাস জিনিস। ড্রাইভার সে দুটো সরিয়ে নেওয়ার পর কাকাবাবু বললেন, এখন তো আমার কাছে আর অস্ত্র নেই, এবার তোমার রিভলভারটা সরাও। তুমি ছেলে মানুষ, হঠাৎ ট্রিগারে হাত চলে গেলে বিচ্ছিরি ব্যাপার হবে। লায়লা বলল, সরাবো, তার আগে তোমার হাত দুটো বাঁধতে হবে, নইলে তুমি ড্রাইভার বা আমার গলা টিপে ধরতে পারো। ড্রাইভার একটা লোহার চেন দিয়ে বেঁধে দিল কাকাবাবুর হাত। ড্রাইভার বলল,
চোখ দুটোও বাঁধা দরকার, কারণ আমরা কোথায় যাচ্ছি তা এর জানার দরকার নেই। প্রতি ট্যাক্সিতেই একটা লাল রঙের কাপড় থাকে, সেটা দিয়ে বাঁধা হলো কাকাবাবুর চোখ। কাকাবাবু বললেন, বিচ্ছিরি গন্ধ। যাই হোক, রিভলভারটা সরিয়েছ তো? লায়লা বলল, হ্যাঁ, তবে তুমি কোনো রকম চালাকির চেষ্টা করলে আমি কিন্তু ঠিক গুলি চালাবো। গাড়িটা আবার চলতে শুরু করলো। কাকাবাবু বললেন, কয়েকদিন আগে তুমি আমার চোখে শুকনো লঙ্কার গুঁড়ো ছুটে দিয়েছিলে, আজ একেবারে চোখ বেঁধে দেওয়ালে। চোখ বাঁধা থাকলে আমি কোনো রকম চালাকি করতে পারি না, তবে কয়েকটা প্রশ্ন করতে পারি, উত্তর দেবে? লায়লা বলল, প্রশ্ন শুনি, তারপর ঠিক করব উত্তর দেব কিনা। তুমি এই ট্যাক্সিটার মধ্যে কোথায় ছিলে? আমি তো ওঠার সময় তোমায় দেখিনি। ড্রাইভারের পাশের সিট খালি ছিল। ভালো করে দেখোনি, আমি ড্রাইভারের পায়ের কাছে শুয়েছিলাম কম্বল গায়ে দিয়ে। তা দেখিনি ঠিকই। আর একটা ব্যাপার বুঝতে পারছি না, আমি কোন ট্যাক্সিটা নেব তা তোমরা বুঝলে কি করে? আমি তো অন্য ট্যাক্সিও নিতে পারতাম। তুমি কখন এয়ারপোর্টের ভিতর থেকে বেরোচ্ছ তা একজন জানিয়ে দিয়েছে মোবাইল ফোনে, সেই অনুযায়ী এই ট্যাক্সিটা এগিয়ে আনা হয়েছে। এটা ছাড়াও ওখানে আমাদের 7খানা ট্যাক্সির সঙ্গে ব্যবস্থা করা ছিল, একটাই না একটাই তো তোমাকে উঠতেই হতো। এয়ারপোর্টের মধ্যেও তোমাদের লোক আছে? শুধু কি তাই, কলকাতা থেকেও তো একজন এই প্লেনেই এসেছে তোমার সঙ্গে। ওরে বাবা, অনেক পয়সা খরচ করো তো তোমরা। কিন্তু জানলে কি করে যে আজই এই প্লেনে আমি ভোপাল আসবো? তুমি 10 দিন আগে টিকিট কেটেছো, কোথাকার টিকিট কাটছো সেটা জানা কি খুব শক্ত? কাকাবাবু বললেন, তোমাদের দারুণ নেটওয়ার্ক, টাকা পয়সাও অনেক। আমার সেসব কিছুই নেই। এবার আমার লাস্ট কোয়েশ্চেন। তোমাদের ক্যাপ্টেন বলেছিলেন আমাদের লড়াই হবে সামনাসামনি, কিন্তু এটা কি হচ্ছে? আমার অস্ত্র কেড়ে নিয়ে চোখ আর হাত বেঁধে নিয়ে যাচ্ছ মেরে ফেলার জন্য। এটাই কি খেলার নিয়ম? লায়লা বলল, হবে হবে, সামনাসামনি লড়াই হবে, সেই জন্যই তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে তুমি পুলিশের সাহায্য নিতে না পারো। শঙ্করপুরে তো তুমি পুলিশের সাহায্য নিয়েই বেঁচে গেলে। শঙ্করপুরে তোমাকে ধরে নিয়ে যেতে পারিনি বলে আমি কর্নেলের কাছে ধমক খেয়েছি, তাই এবারে আর আমি কোনো চান্স নিইনি। কাকাবাবু বললেন, শঙ্করপুরে আমি পুলিশের সাহায্য নিইনি, গাড়িটা হঠাৎ এসে পড়ল। লায়লা ধমক দিয়ে বলল, ওসব বাজে কথা রাখো, এখানেও তুমি পুলিশের সাহায্য নিতে, সে সুযোগই আমরা দিইনি। তোমাকে বলা হয়েছিল তুমি একজন অ্যাসিস্ট্যান্ট রাখতে পারো, তোমার অ্যাসিস্ট্যান্ট উন্ডেড, তা আমরা কি করতে পারি? কর্নেলের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি তোমাকে ধরে নিয়ে যাচ্ছি। কাকাবাবু একটুখানি হেসে বললেন, আমাকে ধমক দিতে পারে এমন মেয়েও আছে। ভালো ভালো। সার্কাসে তুমি কি খেলা দেখাতে? লায়লা বলল, তোমার কোয়েশ্চেন শেষ হয়ে গিয়েছে, নাও স্টপ। কাকাবাবু বললেন, মাঝে মাঝে আমার গান গাইতে ইচ্ছে করে, গান গাইলে মন ভালো হয়ে যায়। একটা গাইবো? ইংলিশ আর বেঙ্গলি? বেঙ্গলি হলে তো তুমি বুঝবে না। ঠিক আছে, ইংলিশই গাইছি। একটুক্ষণ চুপ করে কাকাবাবু একটা গান বানালেন, তারপর নিজস্ব সুরে ধরলেন সেই গান। A girl plays with a tiger in a circus, but it's not alive, it's a carcass. লায়লা জিজ্ঞেস করলো, হোয়াট ইজ কাকাস? কাকাবাবু বললেন, কথাটার বানান হচ্ছে CARCASS, কিন্তু আরটা উচ্চারণ হয় না। কাকাস মানে মরা পশু। লায়লা ঝুঁকে এসে কাকাবাবুর গালে এক থাপ্পড় কষিয়ে বলল, ঠাট্টা হচ্ছে আমার সঙ্গে? স্টপ ইট, মরবে তো কিছুক্ষণ পরেই, এখনো গানের শখ? কাকাবাবু বললেন, আর যদি না মরি, তাহলে তোমারও যে একটা থাপ্পড় পাওনা রইল আমার কাছে। যদি না মরি তাহলে এটা শোধ দেব কি করে? আমি যে মেয়েদের গায়ে হাত তুলি না। লায়লা ভ্যাংচাতে ভ্যাংচাতে বলল, তুমি আর ছেলে বা মেয়ে কারোর গায়ে হাত তুলতে পারবে না রাজা রায়চৌধুরী। দিস ইজ দ্য লাস্ট ডে অফ ইয়োর লাইফ। গাড়িটা বড় রাস্তা ছেড়ে একটা অন্য রাস্তায় ঢুকলো বোঝা গেল। এ রাস্তাটা এবড়ো খেবড়ো, গাড়িটা লাফাচ্ছে, তবে বেশিক্ষণ নয়। এক জায়গায় গাড়িটা থেমে গেল। কেউ একজন দরজা খুলে বলল, রায়চৌধুরীকে আনতে পেরেছো? গুড, এবার ওর চোখ খুলে দাও।
গলার আওয়াজ শুনেই কাকাবাবু বুঝলেন এই সেই ধ্যানচাঁদ অর্থাৎ কর্নেল। চোখ খোলার পর কাকাবাবু দেখলেন এসে পড়েছেন একটা জঙ্গলের মধ্যে। খানিকটা ফাঁকা জায়গায় একটা মরা গাছের গুড়িতে বসে আছে দুজন লোক। কর্নেল ধ্যানচাঁদ যথারীতি পরে আছে প্যান্ট কোট, একটা বড় মাংসের টুকরো থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সে বলল, ওয়েলকাম মিস্টার রায়চৌধুরী, আজই আমাদের খেলা শেষ হয়ে যাবে। তার আগে আমরা একটু কিছু খেয়ে নিচ্ছি। সরি, তোমাকেও দেওয়া উচিত। তুমি কিছু খাবে? একটুও চক্ষু লজ্জা না দেখিয়ে কাকাবাবু বললেন, হ্যাঁ, খেতে পারি, আমার খিদে পেয়েছে। ধ্যানচাঁদ বলল, এই, রায়চৌধুরীকেও মাটন রোস্ট দাও। লাইলা, তুমিও খেয়ে নিতে পারো। কাকাবাবু চেন দিয়ে বাঁধা হাত দুটো তুলে দেখালেন। ধ্যানচাঁদ বলল, না না, হাত বাঁধা অবস্থায় খাবে কি করে? লাইলা, ওর বাঁধন খুলে দাও। ওর কাছে অস্ত্র টস্ত্র নেই তো? লাইলা কাকাবাবুর বাঁধন খুলতে খুলতে বলল, নেই, তবে ওই ক্রাস দুটো দূরে সরিয়ে রাখতে হবে, ডেঞ্জারাস জিনিস। ধ্যানচাঁদ বলল, হ্যাঁ শুনেছি, ওগুলো থেকে ছুরি টুরি বেরিয়ে আসে। গুলিও করা যায় নাকি? কাকাবাবু বললেন, হ্যাঁ, গুলিও করা যায়। ধ্যানচাঁদ বলল, এই যে দেখছি জেমস বন্ডের অস্ত্রের মতো, ইন্ডিয়ায় তৈরি? কাকাবাবু বললেন, না, সুইডেনে। ধ্যানচাঁদ বলল, এ দুটো আমার নিজের কালেকশনে রেখে দেবো, তোমার তো আর লাগবে না। কাকাবাবুকে এক টুকরো মাংস দেওয়া হলো আর একটা রুটি। তিনি বেশ তৃপ্তি করে খেয়ে বললেন, বাহ, ভালো মাংস। এবার একটু জল চাই। লাইলা এগিয়ে দিল একটা জলের বোতল। ধ্যানচাঁদ জিজ্ঞেস করল, তুমি কি সিগারেট কিংবা চুরুট খাও? তোমার শেষ যা যা ইচ্ছে আছে তা মিটিয়ে নিতে পারো। কাকাবাবু বললেন, না, আমি ওসব খাই না। আমার আর কিছু চাই না। আই এম ফাইন। ধ্যানচাঁদও খাওয়া শেষ করে হাত টাত ধুয়ে বলল, শোনো রাজা রায়চৌধুরী, আমি খেলাটা আজই মিটিয়ে ফেলতে চাই। আমি 6 মাস সময়ের কথা বলেছিলাম, কিন্তু আর ধৈর্য রাখতে পারছি না। তাছাড়া আমার অন্য কাজ আছে। কাকাবাবু বললেন, আমাকে ধরে বেঁধে নিয়ে এসে এতজন লোক মিলে মারার চেষ্টা করবে, এটাই বুঝি খেলার নিয়ম ছিল? ধ্যানচাঁদ বলল, না না, এরা সকলেই চলে যাবে। আমি বলে দিচ্ছি, আমি জেন্টলম্যান, কথার খেলাপ করি না। শুধু লায়লা থাকবে অ্যাসিস্ট্যান্ট হিসেবে। সে ড্রাইভারকে বলল, তুমি বাকি দুজনকে নিয়ে ফিরে যাও, এখানে আর আসতে হবে না। আমার গাড়ি একটু দূরে রাখা আছে, আমি তাতেই লায়লাকে নিয়ে ফিরে যাব। এই লোকটার ডেড বডি এখানেই পড়ে থাকবে, হায়না শিয়ালরা খেয়ে নেবে। অন্য লোক দুটিকে তুলে নিয়ে গাড়িটা স্টার্ট দিতেই কাকাবাবু চেঁচিয়ে বললেন, আমার ব্যাগ, আমার ব্যাগটা রয়ে গিয়েছে ট্যাক্সিতে। ট্যাক্সিটা থেমে গেল। ধ্যানচাঁদ হেসে বলল, এখনো ব্যাগের মায়া? ও ব্যাগ তো আর তোমার কাজে লাগবে না রায়চৌধুরী। আর ডেড ম্যান নিডস নো লাগেজ। ব্যাগটা এখানে পড়ে থাকারও কোনো মানে হয় না, তাতে তোমার পরিচয় জেনে যেতে পারে কেউ। ড্রাইভার, যাওয়ার পথে একটা বড় নদী পড়বে, সেই নদীতে ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে যেও। কাকাবাবু দু কাজ ঝাঁকালেন। ধ্যানচাঁদ ধরেই নিয়েছে সে জিতবে, দেখা যাক। গাড়িটা চলে যাওয়ার পর ধ্যানচাঁদ বলল, রায়চৌধুরী, আমি তোমাকে চয়েস দিচ্ছি। তুমি আমার সঙ্গে তলোয়ারের লড়াই করতে চাও না রিভলভার নিয়ে? কাকাবাবু একটু অবাক হয়ে বললেন, তলোয়ারের লড়াই? আজকাল তো কেউ শেখে না। ধ্যানচাঁদ বলল, তুমি জানো কি না সেটা বলো। আমাদের ফ্যামিলিতে সকলকে শিখতে হয়, বহুকালের ট্র্যাডিশন। কাকাবাবু বললেন, কর্নেল, তুমি আমার সঙ্গে তলোয়ারের লড়াই করতে চেও না। আমি আগেই বলে দিচ্ছি, তুমি পারবে না। এটা শুধু আমি নিজের সম্পর্কে গর্ব করে বলছি না। অল ইন্ডিয়া ফেন্সিং কম্পিটিশনে আমি চ্যাম্পিয়ন হয়েছি 2বার। এখন আমি খোড়া বলে ছোটাছুটি করতে পারি না, তাতে অসুবিধে হয়। তবু সারা ভারতে এই লড়াইয়ে আমার সমকক্ষ আছে মাত্র 4 জন। তুমি হেরে যাবে। কর্নেল অবজ্ঞার সঙ্গে বলল, তুমি অল ইন্ডিয়া কম্পিটিশনে জিতেছ?
আমি ইন্টারন্যাশনাল কম্পিটিশনে প্রাইজ পেয়েছি। তুমি 5 মিনিটের বেশি দাঁড়াতে পারবে না আমার সামনে। একটা লম্বা ব্যাগ পড়ে আছে এক পাশে, সেটার জিপ খুলে দুটো খাপে ঢাকা তলোয়ার বের করল ধ্যানচাঁদ। একটা কাকাবাবুর দিকে ছুড়ে দিয়ে বলল, লায়লার খুব ইচ্ছে তোমার বুকে আমি তলোয়ার বসিয়ে দিচ্ছি, সেই দৃশ্যটা ও দেখবে। লায়লা বলল, ফেয়ার গেম হবে, তুমি লড়াই করে হেরে গিয়ে মরবে। কাকাবাবু বললেন, তোমার শখ মিটিয়ে কর্নেল তোমাকে খুশি করতে পারবে বলে মনে হয় না। কাকাবাবুর কাছে ক্রাচ নেই, তিনি একটা গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। ধ্যানচাঁদ প্রথম আঘাত করতে আসতেই কাকাবাবু সেটা আটকালেন। তারপর ধ্যানচাঁদ লাফিয়ে লাফিয়ে যতবার মারতে এলো, কাকাবাবুর হাত চলল বিদ্যুতের মতো। অত্যন্ত তীক্ষ্ণ তার দৃষ্টি। একবার ধ্যানচাঁদের তলোয়ার খুব জোরে ঠেলে দিয়ে কাকাবাবু বললেন, অত লাফিয়ে লাভ নেই কর্নেল, সিনেমায় ওরকম দেখায়, তুমি একটু পরেই হাঁপিয়ে যাবে। কর্নেল বলল, শাট আপ! আমাকে উপদেশ দিচ্ছ কোন সাহসে? কাকাবাবু বললেন, ঠিক আছে, তোমাকে উপদেশ দেব না, এবার বুঝিয়ে দিচ্ছি তোমার দুর্বলতা কোথায়। ধ্যানচাঁদ আরও একবার লাফিয়ে উঠতেই কাকাবাবু তার হাতের মুঠোর ধার ঘেঁষে মারলেন প্রচণ্ড শক্তিতে। ধ্যানচাঁদের হাত থেকে তলোয়ারটা খসে পড়ে গেল। কাকাবাবু বললেন, তুলে নাও, আবার লড়ো। লায়লার দিকে তাকিয়ে বললেন, এবার বুঝলে তো কে কার বুকে তলোয়ার বসিয়ে দিতে পারে। ধ্যানচাঁদ বলল, থাক, এই খেলাটার দরকার নেই, অনেক সময় লাগবে। রিভলভার ভালো, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, 5টার সময় একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। ধ্যানচাঁদ নিজের রিভলভার হাতে নিল। কাকাবাবু বললেন, আমি কি আমারটা ফেরত পেতে পারি, নাকি আমাকে খালি হাতে লড়তে হবে? ধ্যানচাঁদ বলল, অফকোর্স, তোমারটা ফেরত পাবে। রায়চৌধুরী, তুমি বোধহয় জানো না, আর্মিতে আমার শার্প শুটার হিসেবে বিশেষ নাম ছিল। 3টে মেডেল পেয়েছি, আমার একটা গুলিও নষ্ট হয় না। কাকাবাবু কোনো মন্তব্য করলেন না। নিজের রিভলভারটা ভালো করে পরীক্ষা করে দেখলেন চেম্বারে গুলি ঠিকঠাক আছে কিনা। তারপর বললেন, ঠিক আছে, আমি রেডি। ধ্যানচাঁদ বলল, আমি 20 পা দূরে গিয়ে দাঁড়াবো। লাইলা 1, 2, 3 গুনবে, তারপর আমরা একসঙ্গে গুলি চালাবো। ফাইট টু কিল। কাকাবাবু বললেন, হলিউডের ওয়েস্টার্ন সিনেমায় যেমন দেখা যায়, কিন্তু সেসব সিনেমায় প্রত্যেকটাতেই যে হিরো সে জেতে, ভিলেন তো কখনো জেতে না। ধ্যানচাঁদ বলল, আমি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি, আমি হিরো। কাকাবাবু বললেন, আমি এসেছি আমার ভাইপো সন্তুকে মারার চেষ্টার শাস্তি দিতে। তোমার ভাইয়ের মৃত্যুর সঙ্গে আমার সম্পর্ক নেই, কিন্তু সন্তুকে তুমি খুন করতে চেয়েছিলে। ধ্যানচাঁদ রুক্ষ গলায় বলল, ওসব বাজে কথা এখন রাখো। লাইলা, স্টার্ট। লায়লা গুনতে শুরু করতেই ধ্যানচাঁদ চট করে সরে গেল একটা গাছের আড়ালে। একটা হাত বের করে চালালো গুলি। কাকাবাবু রিভলভার তুললেনই না। ধ্যানচাঁদের পরপর দুটো গুলি এসে লাগলো কাকাবাবুর বুকে, কিন্তু ভিতরে ঢুকলো না। গুলি দুটোই পড়ে গেল মাটিতে। দারুণ অবাক হয়ে গাছের আড়াল থেকে বেরিয়ে এসে ধ্যানচাঁদ বলল, এ কি হলো, এ কি হলো? লায়লা চেঁচিয়ে বলল, এ লোকটা জাদু জানে। কাকাবাবু এবার খালি জায়গায় পেয়ে গুলি চালালেন ধ্যানচাঁদের দিকে। গুলি লাগলো ডান হাতে। রিভলভারটা ছিটকে গেল। সে আহ! শব্দে আর্তনাদ করে বসে পড়ল মাটিতে। কাকাবাবু চেঁচিয়ে বললেন, এবার মারবো তোমার বুকে, তারপরই খেলা শেষ। অমনি লায়লা ছুটে এসে ধ্যানচাঁদকে আড়াল করে দাঁড়িয়ে বলল, না না, ওকে মারার আগে আমাকে মারতে হবে, প্লিজ আমাকে মারো। কাকাবাবু ধ্যানচাঁদকে ওভাবে মারতেন না, শুধু আরেকটু আহত করে দিতেন। লায়লাকে মারার তো প্রশ্নই ওঠে না। লায়লাও বুঝে গিয়েছে যে কাকাবাবু কোনো মেয়েকে মারবেন না। সে 2 হাত তুলে ওই কথা বলতে বলতে ডান হাতের মুঠো থেকে একটা কিছু ছুঁড়ে মারল। এবারে আর লঙ্কার গুঁড়ো নয়, একটা গোল মতো জিনিস।
সেটা দেখতে পেয়েই কাকাবাবু মাটিতে শুয়ে পড়ে গড়াতে গড়াতে দূরে সরে গেলেন যতটা সম্ভব। বিকট শব্দে ফাটল একটা হ্যান্ড গ্রেনেড। ধোঁয়ায় ভরে গেল জায়গাটা। কাকাবাবু মাটিতে মুখ গুজেছিলেন। আবার মুখ তুলতেই দেখলেন লায়লা আর ধ্যানচাঁদ দৌড়চ্ছে একটা ঝোপের দিকে। ব্যথায় চিৎকার করছে ধ্যানচাঁদ। তারপরই পাওয়া গেল একটা গাড়ির শব্দ। কাকাবাবু তার বুলেট প্রুফ জামাটার ধুলো ঝাড়তে ঝাড়তে বললেন, পালালো। ওর লেগেছে, কিন্তু কতটা? ডান হাতের পাঞ্জাটায় কি উড়ে গিয়েছে? ক্রাচ দুটো কুড়িয়ে নিয়ে কাকাবাবু জঙ্গলটা পেরিয়ে এলেন। কেউ তাকে তাড়া করল না। বড় রাস্তায় এসে তাকে অপেক্ষা করতে হলো খানিকক্ষণ। এখান থেকে ট্যাক্সি পাওয়া সহজ নয়। 2-3টে প্রাইভেট গাড়িকে তিনি হাত দেখালেন, কেউ থামল না। তারপর এলো একটা মিলিটারি কনভয়। কাকাবাবু একেবারে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে 2 হাত তুলে রইলেন। সামনের গাড়িটা ব্রেক কষল। একেবারে তার খুব কাছে এসে জানলা দিয়ে মুখ বাড়িয়ে ড্রাইভার জিজ্ঞেস করল, ক্যা হুয়া? কাকাবাবু বললেন, জঙ্গলের মধ্যে আমার গাড়ি খারাপ হয়ে গিয়েছে। অনুগ্রহ করে কাছাকাছি কোনো বাস রাস্তা কিংবা ট্যাক্সি স্ট্যান্ডে আমাকে পৌঁছে দেবেন? ড্রাইভারের পাশে বসা একজন অফিসার জিজ্ঞেস করলেন, হু আর ইউ? এই জঙ্গলে কি করছিলে? কাকাবাবু বললেন, আমি একজন সায়েন্টিস্ট। এই জঙ্গলে বুনো চা গাছ পাওয়া যায় কিনা তার খোঁজ করতে এসেছিলাম। অফিসারই জিজ্ঞেস করলেন, জঙ্গলের মধ্যে চা গাছ? এই ভোপালে? কাকাবাবু বললেন, ইয়েস, ভারতের অনেক জঙ্গলে বুনো চা গাছ পাওয়া যাচ্ছে। সেগুলো খুঁজে বের করাই আমাদের কাজ। কথাটা একেবারে মিথ্যে নয়। বছর 2 আগে এক বৈজ্ঞানিক বন্ধুর সঙ্গে তিনি চা গাছের সন্ধানে মধ্যপ্রদেশের জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়েছেন। এতদিন সকলে জানত চা গাছ শুধু হয় বাংলা, অসম আর ত্রিপুরায়, সেখানে চাষ করতে হয়। কিন্তু এখন অন্য কোথাও কোথাও জংলি চা গাছের সন্ধান পাওয়া যাচ্ছে। কাকাবাবুর কথা শুনে কৌতূহলী হয়ে অফিসার তাকে গাড়িতে তুলে নিলেন। তাকে জিজ্ঞেস করতে লাগলেন চা গাছের কথা। বস্তা জেলার জঙ্গলে কয়েকটা বুনো চা গাছ আবিষ্কার করা হয়েছিল। কাকাবাবু শোনালেন সেই কথা। একটা মোড়ের মাথায় খালি ট্যাক্সি পাওয়া গেল। কাকাবাবু অফিসার ও ড্রাইভারকে অনেক ধন্যবাদ জানিয়ে নেমে পড়লেন সেখানে। 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলেন হোটেলে। রাতে পুলিশের কর্তা সুদর্শনের সঙ্গে টেলিফোনে কথা হলো অনেক, কিন্তু কাকাবাবু তাকে আজ দুপুরের ঘটনা বিন্দু বিসর্গও জানালেন না। কাকাবাবু সুদর্শনকে যে কয়েকটা বিষয়ে খবরাখবর নিতে বলেছিলেন তিনি তার কিছু কিছু সংগ্রহ করেছেন। কাকাবাবু জিজ্ঞেস করলেন, কিছুদিন আগে মান্ডি শহরে খুন হয়েছে রামকুমার পাধি। আবার 5.5 বছর আগে এখানকার জেলে রামকুমার পাধি নামে একজন কুখ্যাত খুনি আত্মহত্যা করেছিল। সেটা কি করে সম্ভব? কোনজন আসল? সুদর্শন বললেন, আসল রামকুমার পাধি খুন হয়েছে মান্ডিতে। কাকাবাবু বললেন, তাহলে জেলের মধ্যে যে আত্মহত্যা করেছিল সেই সুরজকান্ত? সুদর্শন বললেন, হ্যাঁ, তবে তার নাম ছিল সুরজকান্ত ওরফে ছোটেলাল। ছোটেলাল নামেও তাকে অনেকে চিনত। এই ছোটেলালের নামে ক্রিমিনাল রেকর্ড আছে। সে ছিল একটা স্মাগলার দলের চাই। দুর্লভ সব মূর্তি, ছবি, পুরনো কালের মুদ্রা পাচার করাতেই সে ছিল এক্সপার্ট। আবার এই ছোটেলালই সুরজকান্ত নামে ইতিহাস বিষয়ে কিছু লেখা ছাপিয়েছিল কাগজে। সে নিজেই লিখত না অন্য কাউকে দিয়ে লিখিয়ে নিয়ে ছাপাতো তা জানা যায় না। ছোটেলাল আর সুরজকান্ত, এর মধ্যে কোনটা তার আসল নাম? বাড়িতে তার নাম ছিল সুরজকান্ত। তার বাড়ি কোথায় ছিল জানতে পেরেছ? হ্যাঁ, তাও জানা গিয়েছে। তার বাড়ি ছিল ইন্দোর শহরে। তার বাড়িতে কে কে আছে? মা নেই, বাবা আছেন, এক বোন আর এক বড় ভাই। বড় ভাইয়ের নাম জানো? জানি, জগমোহন। এরা পদবি ব্যবহার করে না। এই জগমোহন ছিল আর্মি অফিসার, লেফটেন্যান্ট কর্নেল হয়েছিল।
কিছুদিন আগে রিটায়ার করেছে। আর্মিতে তার সুনাম কেমন ছিল তা কি জানা যেতে পারে? তাও আমি খবর নিয়েছি রাজাদা, আর্মিতে জগমোহনের বেশ সুনামই ছিল। লোকের সঙ্গে ভদ্র ব্যবহার করত, ভালো অফিসার, তবে খানিকটা রকচটা। আর একটা কথা রাজাদা, এই জগমোহন সুরজকান্তের বাবা বিমলা প্রসাদের নামে খুনের চার্জ ছিল। ভালো করে প্রমাণ হয়নি বলে মাত্র 5 বছরের জেল খেটেছে। এদের অনেক টাকা, কি করে এত টাকার মালিক হলো বিমলা প্রসাদ তা ঠিক জানা যায় না। ইন্দোরে ওদের বাড়ির ঠিকানা, টেলিফোন নাম্বার জানো? ঠিকানা জানি, ফোন নম্বর আপনাকে পরে জোগাড় করে দেব। আর কিছু? সুরজকান্ত জেলের মধ্যে আত্মহত্যা করেছিল না তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল? জেলের রেকর্ডে আত্মহত্যা বলেই লেখা আছে। ওরা তো আর অন্য কিছু বলে স্বীকার করবে না। তবে একটা কাজ করা যেতে পারে, সেই সময় ওই জেলের ইনচার্জ ছিলেন আবিদ খান। তিনি রিটায়ার করে এই শহরেই আছেন। আপনি তার সঙ্গে দেখা করলে তিনি হয়তো আসল ঘটনাটা বলতে পারবেন, আনঅফিসিয়ালি। কাকাবাবু বললেন, আমার পক্ষে ওই আবিদ খানের সঙ্গে দেখা করার একটা অসুবিধে আছে। সুদর্শন, তুমি আর একটা উপকার করতে পারো। তুমি আবিদ খানকে অনুরোধ করতে পারো এই হোটেলে আসবার জন্য। সুদর্শন বললেন, সে ব্যবস্থা করা যেতেই পারে। আবিদ খান বেশ মজলিশি মানুষ, গান বাজনার আসরে প্রায়ই দেখা যায়। এখন রিটায়ার করেছেন, হাতে অনেক সময়। আমি ওর সঙ্গে কথা বলে আপনার অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিচ্ছি। রাজাদা, আপনার শরীর ভালো আছে তো? কাকাবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, শরীর ঠিক আছে, শুধু একটু ঠান্ডা লেগেছে। খুব গরমে অনেক সময় ঠান্ডা লেগে যায়। সুদর্শন বললেন, তা ঠিক, বুকে ঘাম বসে যায়। রাজাদা, আপনি কিন্তু আমাকে এখনো বলেননি যে আপনি সুরজকান্ত আর তার ফ্যামিলি সম্পর্কে কেন এত ইন্টারেস্টেড। কাকাবাবু বললেন, জানাবো, সময় হলেই জানাবো। আবিদ খান দেখা করতে এলেন 2 দিন পরে সন্ধেবেলা। বেশ হৃষ্টপুষ্ট মানুষ, মস্ত বড় গোঁফ, মাথার চুল সব সাদা, পাজামা আর ঘি রঙের পাঞ্জাবি পরা। কাকাবাবুকে আদাব জানিয়ে বললেন, রায়চৌধুরী সাহেব, আপনার সঙ্গে আমার আগে পরিচয় হয়নি বটে, কিন্তু আপনার বুদ্ধিতে এই যে ভীমবেটকায় অনেক ক্রিমিনাল ধরা পড়েছিল তা আমি জানি। আপনি যে আমার সঙ্গে আলাপ করতে চেয়েছেন তাতেই আমি খুব আনন্দিত হয়েছি। কাকাবাবু তার হাত ধরে চেয়ারে বসিয়ে বললেন, খান সাহেব, আমার পক্ষে হোটেল থেকে বেরোনোর একটু অসুবিধে আছে। আপনি নিজেই যে এসেছেন তাতে আমি ধন্য হয়েছি। আবিদ খান বললেন, না না, আমি তো শুনেছি আপনার তবিয়ত ভালো নেই। আমি আসবো না কেন? অনেক দিন জেলখানার মধ্যে ছিলাম, এখন রোজ বাইরে ঘুরে বেড়াই, গান বাজনা শুনতে যাই, আর কোনো কাজ নেই। কাকাবাবু বললেন, ভীমবেটকায় যাদের ধরা হয়েছিল তাদের একজনের নাম সুরজকান্ত, কিন্তু পুলিশ রিপোর্টে তার নাম নেই। তাতে আছে রামকুমার পাধীর নাম, তাই না? আবিদ খান বললেন, রামকুমার পাধীর নাম ছিল, কিন্তু সে আসলে ধরা পড়েনি। পুলিশ ভুল করে অন্য একজন রামকুমার পাধীকে ধরেছিল। কাকাবাবু বললেন, সেই অন্যজনই সুরজকান্ত। আবিদ খান বললেন, না তো, পরে জানা গিয়েছে তার নাম ছিল ছোটেলাল। অন্য আসামিরাই তাকে চিনিয়ে দিয়েছে। সে ছিল একজন স্মাগলার, একটা ডাকাতির কেস ছিল তার নামে। কাকাবাবু বললেন, ছোটেলাল আর সুরজকান্ত একই লোকের 2 নাম, কিন্তু পুলিশের কেসে তার নাম তো বদলানো হয়নি, রামকুমার পাধি ছিল। আবিদ খান বললেন, আসল ব্যাপার কি জানেন? যে পুলিশ অফিসার তাকে আইডেন্টিফাই করেছিল তার দৃঢ় বিশ্বাস ছিল ওই লোকটাই রামকুমার পাধি। একটা ফটো এনে দেখিয়েছিল, রামকুমার পাধির সঙ্গে ছোটেলালের চেহারারও কিছুটা মিল আছে, সুতরাং পুলিশের সন্দেহ হয়নি। কাকাবাবু বললেন, ওই সুরজকান্ত কিংবা ছোটেলাল নামে লোকটা কেমন ছিল আপনার মনে আছে? আবিদ খান বললেন,
জি, মনে আছে। বেশি বছর আগের তো কথা নয়। লোকটা এমনিতে চুপচাপ থাকতো, তবে খুব বদরাগী আর গোঁয়ার। হঠাৎ হঠাৎ রেগে উঠত। একদিন একজন ওয়ার্ডারের নাকে হঠাৎ ঘুষি মেরে রক্ত বের করে দিয়েছিল। আর একদিন অন্য একজন আসামির সঙ্গে মারামারি করেছিল। অথচ তাকে দেখলে বোঝা যাবে না, মনে হতো ভালো বংশের ছেলে। অনেক ভালো বাড়ির ছেলে বকাটে হয়ে যায়, সে ছিল সেই ধরনের। কাকাবাবু জিজ্ঞেস করলেন, সুলতান আহমেদ কে ছিল? আবিদ খান বললেন, সুলতান? সে ছিল ডেপুটি জেলার। সে সুরজকান্তকে জেরা করার সময় খুব মারধর করত? না না, আসামিদের জেরা করার জন্য তো সিআইডি অফিসে নিয়ে যাওয়া হতো। জেলের মধ্যে তো জেরা হয় না। জেলে আসামিরা কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা সামলানোর ভার ছিল সুলতান আহমেদের ওপর। সুরজকান্ত কি আত্মহত্যা করেছিল? প্লিজ সত্যি কথাটা বলবেন। না, আত্মহত্যা করেনি। কিন্তু পুলিশ রিপোর্টে আত্মহত্যার কথাই আছে। আত্মহত্যার মতোই দেখিয়েছিল। একদিন সকালবেলা দেখা গেল সে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে, রিপোর্টেও তাই আছে। অথচ আপনি বলছেন সে আত্মহত্যা করেনি। তাহলে কেউ তাকে মেরে ফেলেছিল, সুলতান আহমেদ নয়। তাহলে পরে সুলতান আহমেদের জেল হলো কেন? রায়চৌধুরী সাহেব, সুলতান আহমেদের জেল হয়েছে তার কারণ সে কয়েদিদের খাবারের বরাদ্দ থেকে রেগুলার টাকা চুরি করত। আমি তাকে ধরিয়ে দিয়েছি। শুধু টাকা চুরির জন্য 10 বছরের জেল হয়? লোকটা মারকুটেও ছিল। একটু গন্ডগোল দেখলেই কয়েদিদের ধরে ধরে পেটাতো। একটা 19 বছরের ছেলে তার মার খেয়ে হঠাৎ মারা যায়, সেই অপরাধেই তার লম্বা জেল হয়। কিন্তু সে সুরজকান্তকে মারেনি, এটা আমি ভালো করেই জানি। আপনি ভালো করেই জানেন? তার মানে কি আপনি সুরজকান্তকে মেরে ফেলেছিলেন? এক গাল হেসে আবিদ খান বললেন, আমি যদি মারতাম তাহলে আজ আপনার সামনে তা স্বীকার করতে আমার অসুবিধে ছিল না। অত পুরনো ঘটনার জন্য তো এখন আমার শাস্তি হবে না। আমি কখনো মারধর করিনি, জীবনে কোনো দিন কাউকে একটা থাপ্পড়ও মারিনি। ওসব নোংরা কাজ করতো আমার নিচের অফিসাররা। সুরজকান্তকে মারে অন্য আসামিরা। কাকাবাবু বললেন, জেলের মধ্যে অন্য আসামিরা একজনকে মেরে ফেললো, এটা কি করে সম্ভব? আবিদ খান বললেন, আপনাকে বুঝিয়ে দিচ্ছি। সব আসামি তো আলাদা আলাদা খুপড়িতে থাকে না। কিছু কিছু আসামিকে বড় একটা হল ঘরে রাখা হয়, সেখানে একসঙ্গে 10-12 জন থাকে। ভীমবেটকার আসামিরা সকলে এই রকম একটা ঘরে ছিল। আপনি তো জানেনই, ওই 10 জন আসলে এক দলের নয়, আলাদা আলাদা দলের। ওদের মধ্যে প্রায়ই মারামারি হতো। একদিন রাতে ওরা 2-3 জনে ঘুমের মধ্যে সুরজকান্তের গলা টিপে মেরে ফেলে। তারপর ওরই জামাটা গলায় বেঁধে লোহার গড়াদে ঝুলিয়ে দেয়। রাতে গার্ডরা কিছু টের পায়নি। সকালে দেখা গেল ওই অবস্থা। আপনারা বুঝেছিলেন ওটা আত্মহত্যার কেস নয়? আমাকে সকালবেলাতেই কোয়ার্টার থেকে ডেকে এনেছিল। দেখলেই বোঝা যায় ওভাবে আত্মহত্যা করা যায় না। গলায় আঙুলের দাগ, কোনো মানুষই নিজের গলা টিপে মারতে পারে না। রিপোর্টে সে কথা লেখেননি কেন? তাহলে অনেক ঝামেলা হতো, এনকোয়ারি হতো আমাদের নামে, গাফিলতির অভিযোগ উঠত। আসামিদের ঠিক কে কে সুরজকান্তকে মেরেছে, কি জন্য মেরেছে তা জানার কোনো উপায় ছিল না। কেউ কিচ্ছু স্বীকার করেনি। আমরা কিছুই প্রমাণ করতে পারতাম না, তাই আত্মহত্যা বলে চালিয়ে দেওয়াই সহজ ছিল। পুলিশের মারে কখনো কখনো আসামির মরে যাওয়ার মতো ঘটনাও তো ঘটে। কখনো কখনো ঘটে, আমি অস্বীকার করছি না, কিন্তু সুরজকান্তের মৃত্যু সেভাবে হয়নি, তা আমি হলফ করে বলতে পারি। অর্থাৎ সুরজকান্ত বা ছোটেলাল নিজেও ছিল একজন ক্রিমিনাল। অন্য ক্রিমিনালদের মধ্যে 2-1 জন তাকে খুন করেছে। কারা খুন করেছে তা জানা যায়নি। আপনারাও রিপোর্টে তা চেপে গিয়েছেন। ঠিক তাই। কাকাবাবু বললেন,
ধন্যবাদ, আমার এইটুকু শুধু জানার দরকার ছিল। আবিদ খান সাহেব, আমি কথা দিচ্ছি, এতদিন পর এসব নিয়ে আমি খবরের কাগজে কিছু জানাবো না। আমি জানতে চেয়েছি ব্যক্তিগত কারণে। আবিদ খান সাহেব বললেন, ক্রিমিনালদের মধ্যে এরকম প্রায়ই ঘটে। দেশের মধ্যে হোক বাইরে হোক, নিজেদের মধ্যে মারামারি করে দু একজন মরে। কাকাবাবু বললেন, অনেকক্ষণ কথা হয়েছে, আসুন এবার চা খাওয়া যাক। আজ কোথায় গান শুনতে যাচ্ছেন? আবিদ খান চলে যাওয়ার পর কাকাবাবু একটুক্ষণ চুপ করে বসে রইলেন। তার ব্যাগটা নিয়ে গিয়েছে কর্নেলের লোকেরা, ফেলে দিয়েছে নদীতে। তাতে তার জামা কাপড়, কিছু কাগজপত্র আর বই ছিল। টাকা পয়সা অবশ্য ছিল না, আজকাল ক্রেডিট কার্ডের যুগ। হোটেলের নিচেই অনেক দোকান আছে। সেখানকার একটা দোকান থেকে কাকাবাবু 2 সেট জামা প্যান্ট আর একটা স্লিপিং স্যুট কিনে এনেছেন। কাগজ কলম কিছুই নেই সঙ্গে, তবে এই রকম বড় হোটেলের ড্রয়ারে কিছু লেখার কাগজ আর সস্তার কলম রাখা থাকে। কাকাবাবু সেই একটা কাগজ নিয়ে লিখতে লাগলেন। বিমলা প্রসাদ খুনের অভিযোগে 5 বছর জেল খেটেছে। তার 2 ছেলে জগমোহন আর সুরজকান্ত। জগমোহন আর্মি অফিসার হয়, সেখানে তার সুনাম ছিল, তবে স্বভাবে কিছুটা বদরাগী। সুরজকান্ত প্রথমে বিশেষ কিছু করত না, শখের ইতিহাসের গবেষক সেজে এখানে সেখানে ঘুরে বেড়াতো। পরে বদলোকের পাল্লায় পড়ে সে স্মাগলার ও ডাকাতদের দলে যোগ দেয়। ভীমবেটকায় সে গুহার ছবি তুলতেও যায়নি সে রাতে। সে অন্য ক্রিমিনালদের মতো গুপ্তধনের লোভেই গিয়েছিল। রামকুমার পাধির নামে ভুল করে ধরা হলেও সেও একজন ক্রিমিনালই ছিল। জগমোহন সম্ভবত তার এই ভাইয়ের পরিবর্তনের কথা কিছুই জানত না। সে ভেবেছিল যে তার ছোট ভাইটি সরল ভালো মানুষ। সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, রক্তের বদলে রক্ত। তার ভাইকে খুন করেছে জেলের মধ্যে অন্য অপরাধীরা। সেসব ঠিকঠাক না জেনে সে প্রতিশোধ নিতে চায় রাজা রায়চৌধুরীকে খুন করে। অদ্ভুত না? যদি বা সে রাজা রায়চৌধুরীকে কোনো ক্রমে খুন করতেও পারে, তারপর যে তাকে পুলিশে ধরবে, তার ফাঁসিও হতে পারে, সে কথা সে ভাবছে না। জঙ্গলের মধ্যে রাজা রায়চৌধুরীর গুলিতে সে নিশ্চিত আহত হয়েছে। যন্ত্রণায় চিৎকার করতে করতে পালিয়েছে। এরপর সে কি করবে? সামনাসামনি লড়াই করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, এখন সে তা ভুলে গিয়ে দলবল জুটিয়ে রাজা রায়চৌধুরীর ওপর আক্রমণ চালাতে চাইবে? সেটা খুবই সম্ভব। দেখা যাক কি হয়। লিখতে লিখতে কাকাবাবুর ঘুম এসে গেল। পরদিন তিনি ঠিক করলেন কলকাতায় ফিরে যাবেন। এখানে তিনি যা জানতে এসেছিলেন তা জানা হয়ে গিয়েছে। এখন আর এখানে বসে থাকার কোনো মানে হয় না। কিন্তু কাকাবাবু সব সময় বিপদে ঝুঁকি নিতে ভালোবাসেন। অসীম তার আত্মবিশ্বাস। তার ধারণা হয়ে গিয়েছে নিজের বাড়ির বিছানায় শুয়ে কোনো অসুখে ভুগে তার মৃত্যু হবে না। একদিন না একদিন তিনি কোনো পাহাড়ে বা জঙ্গলেই মরবেন, এটাই তিনি চান। এতদূর এসে আর একবার ভীমবেটকা দেখে যাবেন না? একটা গাড়ি ভাড়া নিয়ে তিনি চলে এলেন সেখানে বিকেলবেলা। গাড়িটাকে ফেরত পাঠিয়ে দিলেন। ছোটদিকে ছোট ছোট পাহাড়, এর মধ্যে কোথায় কোথায় যে গুহাগুলো রয়েছে তা বাইরে থেকে কিছুই বোঝা যায় না। অনেক দিন পর এসে কাকাবাবু দেখলেন ঢোকার জায়গাটা খানিকটা পরিবর্তন হয়েছে। সামনে একটা গেট, কিছুটা অংশ পাঁচিল দিয়ে ঘেরা। পাহারাদারও রয়েছে 2 জন। রোজই কিছু লোক দেখতে আসে জায়গাটা। আজও রয়েছে কয়েকটা গাড়ি। কেউ কেউ খাবার দাবার নিয়ে এসে এখানে পিকনিক করে। 6টা বেজে গেলেই সকলকে বের করে দেওয়া হবে, সে কথা লেখা আছে একটা বোর্ডে। কাকাবাবু সোজা চলে এলেন সাধু বাবার আখড়ায়। সবচেয়ে ভালো গুহাটি দখল করে আছেন সাধু বাবা। আগে এখানে কোনো মূর্তি টূর্তি ছিল না। এখন 4 হাতওয়ালা একটা পিতলের লম্বা মূর্তি বসানো হয়েছে। সেটা কোন দেবতার মূর্তি তা ঠিক বোঝা গেল না। 7-8 জন নারী পুরুষ ভক্তের সঙ্গে কথা বলছেন সাধু বাবা।
শুধু একটা গেরুয়া লুঙ্গি পরা, খালি গা, মুখ ভর্তি দাড়ি গোঁফ, মাথার চুলে জটা, বেশ সাধু সাধুই চেহারা। কাকাবাবুকে দেখেই তিনি অন্যদের সঙ্গে কথা থামিয়ে বললেন, আরে রাজাজি, আপকা বায়া। কাকাবাবু বললেন, 2-3 দিন আগে। আপনি কথাবার্তা সেরে নিন, আমি অপেক্ষা করছি। সাধুবাবা বললেন, ব্যাঠে ব্যাঠে। কাকাবাবু একটা মোড়া টেনে নিয়ে বসলেন এক পাশে। 6 বছর আগের সেই রাতে যে 10 জন ধরা পড়েছিল তাদের মধ্যে একজন সাধুও ছিল, তবে সে সাধু ইনি নন। ইনি তখন তীর্থ করতে গিয়েছিলেন দক্ষিণ ভারতে। একজন চেলার উপর ভার দিয়ে গিয়েছিলেন এই আখড়া দেখাশোনার। সেই চেলাটিরও গুপ্তধন পাওয়ার লোভ হয়েছিল। সাধু হলেও অনেকের লোভ যায় না। সেই চেলাটির জেল হয়েছিল মাত্র 3 বছর। ছাড়া পাওয়ার পর সে অন্য কোথাও চলে গিয়েছে। এই সাধু বাবার অবশ্য কোনো দোষ বা লোভের কথা জানা যায় না। সন্ধে হয়ে আসছে। আস্তে আস্তে বিদায় নিল সকলে। এখান থেকে অনেকখানি আকাশ দেখা যায়। পশ্চিম আকাশে অস্ত সূর্যের লাল রেখা, সেদিকে বেশ মেঘ জমেছে। কাকাবাবু ঠিক করেই এসেছেন, আজ আর ফিরবেন না, রাতটা এখানেই কাটাবেন। এই জায়গাতেই কাকাবাবু এক রাতেই 10 জন ক্রিমিনালকে ধরিয়ে দিয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিল কর্নেলের ভাই সুরজকান্ত। কর্নেল যদি প্রতিশোধ দিতে চায়, এটাই তো সবচেয়ে উপযুক্ত জায়গা। সে রাতে কাকাবাবু পুলিশকে খবর দিয়ে রেখেছিলেন। আজ তিনি পুলিশের কোনো সাহায্য চাননি। সুদর্শনও কিছু জানে না। অন্য লোকজন সব বিদায় নেওয়ার পর সাধু বাবা জিজ্ঞেস করলেন, বলিয়ে রায়চৌধুরী সাহেব, ক্যা খবর? কাকাবাবু বললেন, সাধুজি, আপনি রাতে কি খান? সাধু বাবা বললেন, 2-3 রুটি, থোড়া ডাল আর 1 চামচ মধু। দিনের বেলা ফল ছাড়া কিছু খাই না। কাকাবাবু বললেন, মধু? সাধু বাবা বললেন, এক চেলা মধু দিয়েছে, শিশুরাই সব কিছু দেয়। কাকাবাবু বললেন, আজ আর 2খানা রুটি বেশি বানাবেন, আপনার সঙ্গে খাবো। রাতে এখানেই থাকবো। একটা এক্সট্রা খাটিয়া আছে নিশ্চয়ই? সাধু বাবা বললেন, আপনি আমার মেহমান, আপনি আমার সঙ্গে অন্ন ভাগ করবেন, এতে আমার পুণ্য হবে। কিন্তু রাজাজি, একটা কথা আছে। বাইরের মানুষরা চলে গেলে আমি পুজোয় বসি, ধ্যান করি, 3-4 ঘন্টা লেগে যায়। তারপর রুটি পাকাই। আপনি কি অতক্ষণ অপেক্ষা করতে পারবেন? কাকাবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, তাতে কোনো অসুবিধে নেই, আমিও বেশি রাতে খাই। আচ্ছা সাধুজি, এখানে কি এখনো রাতে কেউ আসে? সাধু বাবা বললেন, মাঝে মাঝে আসে, আওয়াজ শুনতে পাই, তবে কাউকে দেখতে পাই না। কাকাবাবু বললেন, এখানে তো সারা রাত 2 জন গার্ডের পাহারা দেওয়ার কথা। সাধু বাবা বললেন, কথা তো আছে, কিন্তু কাজ নেই। গার্ড 2 জন একটু রাত হলেই ভেগে যায়, পাহাড়ের নিচের গাঁওয়ে গিয়ে আরামসে শুয়ে থাকে। কাকাবাবু বললেন, তাহলে কি এখনো গুপ্তধনের লোভে কেউ কেউ আসে? এখানে গুপ্তধন কিছু নেই, আমি জানি। তবু গুপ্তধনের কথা একবার রটে গেলে লোকের মনে সেটা গেঁথে যায়। যাই হোক, যারা আসে তারা আপনাকে বিরক্ত করে না তো? সাধু বাবা বললেন, না, শুধু এক রাতে আমি খাটিয়ার ওপর ঘুমিয়ে আছি, একসময় মনে হলো কেউ আমার খাটিয়াটা ঠেলছে। ঘুম ভেঙে গেল, দেখি কি একটা জানোয়ার দৌড়ে পালালো। মনে হলো জংলি শুয়োর। কাকাবাবু বললেন, এখানে শুয়োর আছে নাকি? সাধু বাবা বললেন, আছে। সেই থেকে আমি ধুনি জ্বালিয়ে রেখে তার পাশে শুই। আগুন দেখলে কোনো জানোয়ার কাছে আসে না। একটু পরে সাধুজি পুজোয় বসলেন। কাকাবাবু হাঁটতে হাঁটতে এগিয়ে গেলেন সামনের খোলা জায়গাটার দিকে। সাধু বাবা ঠিকই বলেছেন, পাহারাদার 2 জনই নেই, তারা হাওয়া হয়ে গিয়েছে। লোহার গেটটা তালা বন্ধ, তবে সেই গেট টপকে আসা খুবই সহজ।
কর্নেল আর লায়লা কি এখানে কোথাও লুকিয়ে আছে? ওরা কি হোটেলটার ওপর নজর রাখেনি? তার ট্যাক্সিটা অনুসরণ করলেই এখানে পৌঁছে যেতে পারে। দিনের বেলা দেখা জায়গাগুলোই রাতে রহস্যময় মনে হয়। পাহাড়ের খাজে খাজে সত্যিই যেন কেউ লুকিয়ে আছে। কাকাবাবু ফিস ফিস করে বলতে লাগলেন, এসো কর্নেল, এসো ধ্যানচাঁদ ওরফে জগমোহন। আমাকে মারতে চাও তো এসো, লড়ে যাও। রাজা রায়চৌধুরীকে এ পর্যন্ত অনেকেই মারতে চেয়েছে, তুমি পারো কি না দেখি। তোমার সঙ্গে লড়াইয়ে যদি হেরে যাই তবে মরব, তার জন্য আমি রেডি। আর আমায় যদি মারতে না পারো তাহলেও তোমাকে আমি ছাড়ব না। সন্তুকে তুমি প্রায় মেরে ফেলেছিলে, তার প্রতিশোধ নিতে হবে। কোথাও একটু খসখস শব্দ হলেই কাকাবাবু চট করে সেদিকে ফিরে তাকাচ্ছিলেন। আজ বোধহয় পূর্ণিমা। এর মধ্যেই আস্ত একখানা চাঁদ আলো ছড়াচ্ছে আকাশে। গরম কমে গিয়ে স্নিগ্ধ বাতাস বইছে। ছেঁড়া ছেঁড়া মেঘের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে কয়েকটা তারা। কি সুন্দর এই সময়টা! চতুর্দিক একেবারে শান্ত। পিছন দিকে একটা খসখস শব্দ হলেও কাকাবাবু আর ফিরলেন না সেদিকে। না, তিনি আর মৃত্যুর কথা ভাববেন না। এমন শান্ত সুন্দর জায়গায় খুনোখুনি কিংবা মৃত্যুর কথা চিন্তা করার কোনো মানে হয় না। বেঁচে থাকাটাই সবচেয়ে আনন্দের। মানুষ কেন নিজে বেঁচে থেকে অন্যদেরও বাঁচতে দেয় না? ইটালি থেকে একটা চিঠি এসছে কাকাবাবুর নামে। তার বন্ধু রুডলফ অ্যান্টনিও আমন্ত্রণ জানিয়েছেন আল্পস পাহাড়ে একটা অভিযানে যাওয়ার জন্য। ইটালি, ফ্রান্স আর সুইজারল্যান্ডের মাঝখানে এই আল্পস পাহাড়। ইউরোপে সবচেয়ে বড়, উপরে বরফ ঢাকা। আগে ফরাসি দেশ থেকে ইতালি যেতে হলে এই পাহাড় পেরিয়ে যেতে হতো। অনেক উঁচু পর্যন্ত ঘোরানো ঘোরানো সেই রাস্তা এখনও আছে। এখন আল্পসের পেটের ভিতর দিয়ে একটা টানেল তৈরি হয়েছে, খুব সম্ভবত 16.5 কিলোমিটার লম্বা। পৃথিবীর সবচেয়ে বড় টানেল। গাড়িটারি সেই টানেলের মধ্যে দিয়ে এদেশ ওদেশ চলে যেতে পারে অনেক কম সময়। এত বড় টানেলের মধ্যে যদি কোনো গাড়ি হঠাৎ খারাপ হয়ে যায় তাতে খুব বিপদ। অন্য গাড়িও পার হতে পারে না। দারুণ ট্রাফিক জ্যাম। সে এক কেলেঙ্কারি অবস্থা। কিছুদিন আগে আল্পসের সেই সুড়ঙ্গের মধ্যে একটা গাড়িতে আগুন ধরে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে অন্য কয়েকটা গাড়িতে। অনেক লোকের মৃত্যু হয়। সব কিছু পরিষ্কার করতে বেশ কিছুদিন লেগেছিল। তারপরেও বিপদ কাটেনি। সেই নিদারুণ দুর্ঘটনার স্মৃতিতে এখন সব গাড়ি ভয়ে ভয়ে আস্তে আস্তে যায়। তারই মধ্যে একদিন সন্ধেবেলা হঠাৎ সেই সুড়ঙ্গের মধ্যে একটা খুব জোর আওয়াজ শোনা যায়। কোনো গাড়ি টাড়ি কিংবা যন্ত্রপাতির আওয়াজ নয়, অন্যরকম। সেই আওয়াজ শুনলেই বুক কেঁপে ওঠে। সেটা কিসের আওয়াজ কিছুতেই বোঝা যাচ্ছে না। স্থানীয় গ্রামবাসীদের ধারণা ওটা পাহাড়ের কান্না। মানুষ অত বড় একটা পাহাড়ের পেট ফুটো করে দিয়েছে, পাহাড় তা সহ্য করতে পারছে না। কিন্তু পাহাড়ের কি প্রাণ আছে যে সে কাঁদবে? সেই আওয়াজটা শুধু সন্ধেবেলাতেই হয় কেন? অনেকভাবে অনুসন্ধান চালিয়েও সেই শব্দের কারণ বোঝা যায়নি। শব্দটাও থামছে না। অনেক গাড়ির চালক এখন আর ভয়ের চোটে সেই টানেল দিয়ে যায় না। তারা যাচ্ছে সেই উপরের রাস্তা দিয়ে। অনেক সময় বেশি লাগছে, খরচও বেশি। কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা ওই টানেল কি শেষ পর্যন্ত এমনি এমনি পড়ে থাকবে? রুডলফ অ্যান্টনিও লিখেছেন যে তিনি 11 জনের একটি দল নিয়ে আল্পস পাহাড়ে যাচ্ছেন সামনের মাসে। দরকার হলে অন্তত 1 মাস থাকবেন সেখানে। পাহাড়ের কান্না রহস্যের সমাধান না করে ফিরবেন না। তার খুব ইচ্ছে রাজা রায়চৌধুরী এই দলে যোগ দিন। রাজা রায়চৌধুরী হিমালয়ের দেশের মানুষ। হিমালয়ের তুলনায় আল্পস তো বাচ্চা ছেলে। রুডলফ জানেন যে রাজা রায়চৌধুরী হিমালয়ে অনেক ঘুরেছেন, সুতরাং তিনি পাহাড়ের রহস্য ভালোই বুঝবেন। চিঠিটা পেয়ে কাকাবাবু খুব খুশি হলেন। রুডলফের সঙ্গে তিনি একবার একটি অভিযানে গিয়েছিলেন দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায়। মানুষটি খুবই মজাদার, সব সময় হাসি ঠাট্টা করতে ভালোবাসেন। ওর সঙ্গে খুব চমৎকার সময় কাটে। পাহাড়ের কান্নার রহস্যটা জানারও খুব ইচ্ছে কাকাবাবুর।
চিঠি লেখার বদলে এখন ইমেলেই চট করে উত্তর দেওয়া যায়। সম্মতি জানিয়ে উত্তর দেওয়ার জন্য কাকাবাবু কম্পিউটার খুলে বসার পর তার একটা খটকা লাগলো। তিনি এখন ইতালি চলে গেলে কর্নেলের চ্যালেঞ্জের কি হবে? সে নির্ঘাত ভাববে কাকাবাবু দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন ভয়ে। না, আগে ওটার একটা হেস্তনেস্ত করতে হবে। সন্তু এখন পুরোপুরি সুস্থই হয়ে উঠেছে বলা যায়। সে কলেজেও যেতে শুরু করেছে। শিগগিরই তার পরীক্ষা, কিন্তু হাঁটার বদলে দৌড়বার চেষ্টা করলেই সন্তুর বুকে একটা তীব্র ব্যথা হয়। সে বুকে হাত চেপে বসে পড়ে। এই ব্যথাটা থাকে প্রায় 20 মিনিট। কোনো ওষুধেই এই ব্যথা সারছে না। এজন্য কাকাবাবু খুবই চিন্তিত। রিভলভারের গুলির ক্ষত শুকিয়ে গেলেও ভিতরে ভিতরে একটা ক্ষত কিন্তু রয়েই গিয়েছে। ডাক্তাররাও সেটার কারণ ধরতে পারছেন না। তাহলে কি সন্তুকে এই ব্যথা নিয়েই কাটাতে হবে সারা জীবন? সে আর দৌড়তে পারবে না। বয়স বাড়লে তো ব্যথাটা আরও বাড়তে পারে। এই কথা ভাবলেই কাকাবাবু সারা শরীর জ্বলে ওঠে রাগে। তখনই আবার প্রতিজ্ঞা করেন, ওই কর্নেলকে শাস্তি দিতেই হবে। জীবনে কখনো তিনি মানুষ খুন করেননি, কিন্তু ওই কর্নেলটাকে মারতে তার হাত কাঁপবে না। ভোপালে সেই জঙ্গলেই তিনি কর্নেলকে মেরে ফেলতে পারতেন। একটুখানি দ্বিধা করেছিলেন, তাই লায়লা নামের মেয়েটা বোমা ফাটিয়ে পালিয়ে গেল কর্নেলকে নিয়ে। সন্তুর এই অবস্থা দেখে তিনি ঠিক করেছেন আর দ্বিধা করবেন না। হয় তিনি নিজে মরবেন, অথবা কর্নেলকে সরিয়ে দেবেন পৃথিবী থেকে। অনেক দিন অবশ্য ওদের দিক থেকে কোনো সাড়া শব্দ নেই। কর্নেলের হাতে গুলি লেগেছিল, কিন্তু সেটা কতটা সিরিয়াস? হাতের পাঞ্জায় গুলি লাগলে তো মানুষ মরে না, সেরে উঠতেও বেশি দিন লাগার কথা নয়। সে কি তবে লুকিয়ে আছে? ভীমবেটকায় কাকাবাবু সারা রাত কাটালেন, তখনও সে এলো না। ওই জায়গাতেই ওর ভাইকে ধরিয়ে দেওয়া হয়েছিল। ওটাই ছিল প্রতিশোধ নেওয়া শ্রেষ্ঠ জায়গা। পুলিশ টুলিশ কেউ ছিল না, তাও সে এলো না কেন? কাকাবাবুই ঠিক করেছিলেন যে কর্নেল যদি কোথাও লুকোবার চেষ্টা করে তাহলে তিনি ঠিক তাকে খুঁজে বের করে শাস্তি দেবেন। কিন্তু তার আগে ইটালি আর আল্পস পাহাড় ঘুরে এলে হয় না? এমন লোভনীয় প্রস্তাব। রুডলফকে সেদিনই কিছু উত্তর না দিয়ে 2-3 দিন চিন্তা করার সময় নিলেন। ঠিক 2 দিন পরে মাঝরাতে এলো কর্নেলের টেলিফোন। গম্ভীর গলায় সে বলল, রায়চৌধুরী, আমাদের খেলার কথা ভুলে যাওনি তো? কাকাবাবু বললেন, না, ভুলবো কেন? তোমারই তো পাত্তা নেই। এখন কি হাফ টাইম চলছে নাকি? কর্নেল বললেন, না না, সেসব কিছু নয়, তুমি তৈরি থাকো, আবার শিগগির দেখা হবে। কাকাবাবু বললেন, কোথায় দেখা হবে বলো, আমি নিজেই সেখানে যাব। কর্নেল বললেন, আমি জায়গার নাম বলবো, আর অমনি তুমি পুলিশকে সেটা জানিয়ে দেবে। ওসব হবে না, তুমি অপেক্ষা করো, হঠাৎ দেখা হয়ে যাবে। হঠাৎ মুখোমুখি আসাটাই এই খেলার মজা। কাকাবাবু এবার কড়া গলায় বললেন, আমি দিনের পর দিন তোমার অপেক্ষায় বসে থাকব, আমার অন্য কাজ নেই। কর্নেল হাসতে হাসতে বললেন, হাহ, অত রেগে যাচ্ছ কেন রায়চৌধুরী? রাগলেই দুর্বল হয়ে যাবে, খেলায় পুরো মনোযোগ দিতে পারবে না। তোমার অন্য কাজ থাকে তো করো না, তাতে তো কেউ বাধা দিচ্ছে না। তোমার যেখানে খুশি যেতে পারো। কাকাবাবু বললেন, যদি দেশের বাইরে চলে যাই? কর্নেল বললেন, আর কদিন পরেই তো পৃথিবীর বাইরে চলে যাবে। এরপরেই লাইন কেটে দিল কর্নেল। কাকাবাবু কিছুক্ষণ বিছানার ওপর চুপ করে বসে রইলেন। মাথাটা গরম হয়ে গিয়েছে, এখন আর সহজে ঘুম আসবে না। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। তিনি উঠে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে লাগলেন। পরদিনই তিনি রুডলফকে জানিয়ে দিলেন যে এখন তার পক্ষে আল্পস পাহাড়ে যাওয়া সম্ভব হচ্ছে না, দুঃখিত। কাকাবাবু ঠিক করলেন তিনি চুপচাপ বসে থাকবেন না, নিজের কাজ করে যাবেন। আপাতত তার কাজ একটা বই পড়ে তার ভূমিকা লেখা। তার খুব চেনা একজন ইতিহাসের পণ্ডিত সোমনাথ মন্দিরের ওপর একটা বই লিখেছেন, এখনো ছাপা হয়নি। 1000 বছর আগে গজনির সুলতান মাহমুদ এই বিখ্যাত মন্দির আক্রমণ করে লুটপাট করেন। কাকাবাবু নিজে আর্কিওলজিক্যাল সার্ভেতে চাকরির সময় ওই ভাঙা মন্দিরের কাছে কয়েক সপ্তাহ ছিলেন।
অনেক খুঁটিনাটি তথ্য সংগ্রহ করেছিলেন। কলকাতায় বসে এরকম কাজ করা যায় না, অনবরত মানুষজন দেখা করতে আসে। কোনো নিরিবিলি জায়গা থাকলে ভালো হয়। 3 দিন পরেই কাকাবাবু ট্রেনে চেপে চলে এলেন ময়ূরভঞ্জ। সেখান থেকে একটা গাড়িতে চেপে ধুলাগড়, 2 ঘন্টার মধ্যেই। পাহাড় আর জঙ্গলে ঘেরা এই ছোট্ট জায়গাটায় রয়েছে একটা মস্ত বড় জমিদার বাড়ি। এখনকার দিনে জমিদার বলে কিছু নেই, এইসব বাড়ির মালিকরাও গরিব হয়ে গিয়েছে, তাই বাড়িগুলো ভেঙে ভেঙে পড়ছে। ধুলাগড়ের এই বাড়িটা শিমুলতলার সেই ভূতের বাড়িটার চেয়েও বড়। অনেকটা অংশই অটুট আছে। বাড়িতে কিছু লোকজন থাকে, আলো জ্বলে, তাই এটাকে কেউ ভূতের বাড়ি বলে না। এই বাড়িটার বর্তমান মালিকরা 4 ভাই। তাদের 2 ভাইই থাকেন ভুবনেশ্বরে, একজন বিলেতে। শুধু একজনই রয়ে গিয়েছেন ধুলাগড়ে, তিনি হোমিওপ্যাথি ডাক্তার। গ্রামের মানুষদের বিনা পয়সায় ওষুধ দেন। এই মহেন্দ্র ভঞ্জদেও কাকাবাবুর খুব ভক্ত। কাকাবাবু আগে 2 বার এখানে এসে থেকেছেন। মহেন্দ্র ভঞ্জদেও তো কাকাবাবুকে দেখে খুব খুশি। তিনি পণ্ডিত মানুষ, ওড়িয়া জানেন, বাংলা, ইংরেজি, ফরাসি এরকম অনেক ভাষা জানেন। ইচ্ছে করলে তিনি অন্য ভাইদের মতো বিদেশে কিংবা কোনো বড় শহরে গিয়ে অনেক টাকা পয়সা রোজগার করতে পারতেন, কিন্তু 2-1 বার বাইরে গিয়েও টিকতে পারেননি। এই পাহাড় আর জঙ্গল তাকে টানে। গ্রামের গরিব মানুষদের সেবা করার জন্যই তিনি হোমিওপ্যাথি শিখেছেন। গ্রামের লোক তার পুরো নাম জানেও না বোধহয়, সবাই ডাকে মহা ডাক্তার। তিনি কাকাবাবুকে বললেন, কি ব্যাপার রাজাবাবু, এবার আপনি একা এলেন? আপনার মন্ত্রী আর সেনাপতি কই? কাকাবাবুদের বংশের কেউ কোনোদিন রাজা কিংবা জমিদার ছিলেন না, তবু তার নাম রাখা হয়েছে রাজা। কেউ রাজাবাবু বলে ডাকলে অনেক সাধারণ লোক ভাবে সত্যিই বুঝি তিনি রাজা ছিলেন। মহেন্দ্রকে বারণ করলেও শোনেন না, তিনি রাজাবাবু বলে ডাকবেনই। কাকাবাবু বললেন, সন্তু আর জোজোর পরীক্ষার সামনে, তাই ওদের আনিনি। আমি যদি বেশি দিন থাকি তখন ওরা বেড়াতে আসবে। মহাডাক্তার বললেন, থাকুন না, এখানে 2-3 মাস থাকুন, স্বাস্থ্য ভালো হয়ে যাবে। এখানকার জল এত ভালো যে পাথরও হজম হয়ে যায়। কাকাবাবু হেসে বললেন, আমি তো পাথর খাই না, ডাল ভাত খাই, তা এমনিতেই হজম হয়ে যায়। মহাডাক্তার বললেন, শুধু ডাল ভাত খাবেন কেন, আপনাকে হরিণের মাংসও খাওয়াবো। কাকাবাবু বললেন, আমি হরিণের মাংসও খাই না। হরিণের মতো একটা সুন্দর প্রাণীকে মারা আমি একেবারেই পছন্দ করি না। মহাডাক্তার বললেন, রাজাবাবু, আপনি শুধু মাছ খেতে ভালোবাসেন তা জানি, এখানে বড় বড় মাছও পাওয়া যায়। আচ্ছা রাজাবাবু, মাছও তো দেখতে বেশ সুন্দর, কিন্তু তাদের আমরা মেরে খাই। কাকাবাবু বললেন, তা ঠিক, কিন্তু কিছু তো খেতে হবে। মাছের স্মৃতিশক্তি খুব কম, ওদের মারার সময় তেমন একটা ব্যথা ট্যাথাও পায় না। আমরা যে গাছের ফল ছিঁড়ে খাই, পুরো গাছ কেটে কেটে চাল ডাল হয়। গাছও তো জীবন্ত প্রাণী, তাই না? মাছের চেয়েও গাছের বোধ হয় বেশি ব্যথা লাগে। মহাডাক্তার বললেন, সে কথা ভাবলে তো কিছুই খাওয়া যায় না। ঠিক আছে, আপনাকে আমি একদিন খিচুড়ি খাওয়াবো। আমি নিজে রান্না করি, ওরকম খিচুড়ি বাঙালিরা রান্না করতে জানে না। মহাডাক্তারের একটা পুরনো অ্যাম্বাসেডর গাড়ি আছে, সে গাড়ির ড্রাইভারের নাম রাবণ। একালে কারো এরকম নাম শোনাই যায় না। রাবণের বাঁ হাতে 3টে আঙুল নেই, তবু সে দিব্যি গাড়ি চালাতে পারে। একবার তাকে জঙ্গলের মধ্যে একটা বাঘ আক্রমণ করেছিল। সেই বাঘের সঙ্গে লড়াই করে সে বেঁচে যায় কোনো ক্রমে, শুধু ওই 3টে আঙুল খোয়া যায়। ওই গাড়িতে চেপে মহাডাক্তার গ্রামে গ্রামে চিকিৎসা করতে যান। কাকাবাবুকে সঙ্গে নিয়ে গেলেন একদিন। গ্রামের মানুষ মহাডাক্তারকে খুব ভক্তি করে। তিনি ওষুধ দিয়েও কোনো পয়সা নেন না, তবু তারা জোর করে লাউ, কুমড়ো, কাঁচকলা কিংবা মাছ তুলে দেয় গাড়িতে। চিকিৎসা করা ছাড়া অন্য সময় তিনি নিজের হাতে রান্না করেন নানা রকম, আর বই পড়েন। কথা বলার সঙ্গী বিশেষ কেউ নেই।
কাকাবাবুকে পেয়ে সর্বক্ষণই গল্প করতে চান। দিন তিনেক থাকার পর কাকাবাবু বুঝলেন এখানে থাকলে তার নিজের কাজ হবে না। মহাডাক্তার ছাড়াও গ্রামের কিছু কিছু বয়স্ক লোক হঠাৎ হঠাৎ চলে আসেন কথা বলতে। এ বাড়িতে মাটির তলায় দুখানা ঘর আছে, লোহার গেট লাগানো। বোধহয় এককালের জমিদাররা ওসব ঘরে দুষ্টু প্রজাদের বন্দি করে রাখত। বাইরের লোককে এড়িয়ে নিরিবিলিতে থাকার জন্য কাকাবাবু একদিন মাটির তলার একটা ঘরে কিছুক্ষণ কাটালেন। ভেবেছিলেন ওখানে বসেই লেখাপড়া করবেন, কিন্তু সে ঘরে অসহ্য গরম, বাইরের কোনো হাওয়া আসে না। আগেকার দিনে লোকেরা এসব ঘরে থাকতো কি করে? কাকাবাবু কয়েকদিন পর মহাডাক্তারকে জিজ্ঞেস করলেন, মহেন্দ্র, তোমাদের একটা আউট হাউস ছিল না মোশমুন্ডি পাহাড়ের উপরে? আমি একবার দেখেছিলাম। মহাডাক্তার বললেন, হ্যাঁ আছে এখনো, সেটা বিক্রি করার খুব চেষ্টা করছি, কিন্তু খদ্দের পাচ্ছি না। কাকাবাবু বললেন, সেখানে গিয়ে আমি কয়েকটা দিন থাকতে পারি না? বেশ নিরিবিলিতে লেখাপড়া করব। মহাডাক্তার বললেন, না না, ওখানে থাকবেন কি করে? কাছাকাছি জনমনুষ্যী নেই, কিচ্ছু নেই। আগেকার দিনে বাপদাদারা যখন জঙ্গলে শিকার করতে যেতেন তখন ওই বাড়িটা বানানো হয়েছিল। তারা সঙ্গে অনেক দলবল নিয়ে যেতেন, রান্নার লোক, জল তোলার লোক, পাহারাদার সবই থাকতো। এখন আর শিকারে যাওয়া হয় না, ওখানেও কেউ থাকে না। সেই জন্যই তো বাড়িটা বিক্রি করতে চাইছি। কাকাবাবু বললেন, ধরো আমি যদি বাড়িটা কিনতে চাই, তাহলে একবার দেখে আসতে হবে তো? মহাডাক্তার বললেন, আপনি কিনতে চাইলেও আপনাকে বিক্রি করব না, কারণ আমি জানি আপনি ওখানে থাকতে পারবেন না। কেউ যদি কারখানা টারখানা বানাতে চায় তার পক্ষে সুবিধাজনক। এখনও ওখানে কিছু কিছু হিংস্র জন্তু জানোয়ার আছে, একা থাকা ওখানে অসম্ভব। কাকাবাবু বললেন, জানো তো, নেপোলিয়ন বলতেন অসম্ভব বলে কোনো কিছুই তার ডিকশনারিতে নেই। ইচ্ছে করলে সব কিছুই সম্ভব। তুমি শুধু আমার সঙ্গে একজন লোক দাও যে রান্না বান্না করে দেবে, তাতেই আমি ঠিক থেকে যেতে পারবো। মহাডাক্তার বললেন, ঠিক আছে চলুন, আমিও যাব আপনার সঙ্গে। রান্নার লোক, কাজের লোকও যাবে। কয়েকটা দিন হই হই করে কাটিয়ে আসা যাবে। হরিণ না হোক দু একটা বুনো শুয়োর শিকারও করে ফেলতে পারি। কাকাবাবু মনে মনে বললেন, এই রে, দলবল মিলে গেলে তো তার নিজের কাজ কিছুই হবে না, সারাক্ষণ হইচই করে কাটবে। তিনি মুখে বললেন, না না মহেন্দ্র, তোমাকে যেতে হবে না। তোমাকে অনেক রোগী দেখতে হয়, সে বেচারারা অসুবিধায় পড়ে যাবে। মহাডাক্তার বললেন, হ্যাঁ রোজ রোগী দেখতে হয়, কিন্তু রাজাবাবু, ডাক্তারদের কি ছুটির দরকার নেই? পৃথিবীতে আর সকলেই ছুটি পায়, শুধু ডাক্তাররাই ছুটি পাবে না? সারা বছর ধরে রোজ রোগী দেখতে হবে? কাকাবাবু বললেন, তাও তো বটে, ডাক্তারদের ছুটি অবশ্যই দরকার। তাহলে এক কাজ করা যাক, প্রথমে আমি একাই যাই, আমার কাজ শেষ করি, তারপর তোমাকে খবর দেব। তখন তুমি চলে এলে কয়েকটা দিন একসঙ্গে কাটানো যাবে। এর মধ্যে তুমি তোমার রোগীদের তোমার ছুটির কথা জানিয়ে দাও। মহাডাক্তার বললেন, খবর দেবেন কি করে? ওখানে কি টেলিফোন আছে? ইলেকট্রিসিটিও নেই, বাস টাস চলে না, সেরকম রাস্তাও নেই। আগেকার দিনে বাড়ির কর্তারা ঘোড়ায় চেপে যেতেন, আপনাকেও ঘোড়া নিয়েই যেতে হবে। কাকাবাবু বললেন, তাই যাব। এই ঘোড়া পা নিয়েও আমার ঘোড়া চালাতে অসুবিধে হয় না। আর খবর দেওয়ার ব্যাপারে, এটা তো মোবাইল ফোনের যুগ, সেই ফোন একটা সঙ্গে নিয়ে যাব। আমার কাজ শেষ হলেই ফোন করব তোমাকে। কাকাবাবু জেদ দেখে শেষ পর্যন্ত রাজি হলেন মহাডাক্তার। পরদিনই ঘোড়ায় চেপে রওনা দিলেন কাকাবাবু। সঙ্গে সঙ্গে আরেকটি ঘোড়ায় পিছন পিছন চলল যদু, তার সঙ্গে চাল ডাল ও অন্যান্য জিনিসপত্র। সে রান্নাবান্না আর কাকাবাবুর দেখাশোনা করবে। পাহাড়ি উঁচু নিচু আর এবড়ো খেবড়ো রাস্তা, জোরে ঘোড়া ছোটানো যায় না। প্রায় 3 ঘন্টা সময় লেগে গেল। দূর থেকে টিলার উপরে বাড়িটাকে দেখায় একটা ভাঙা দুর্গের মতো, পাশাপাশি দুটো গম্বুজ। ঘোড়া থামিয়ে সেদিকে একটুক্ষণ তাকিয়ে থেকে কাকাবাবু আপন মনে হেসে উঠলেন। নিজেকে তার মনে হলো
এক বিখ্যাত গল্পের বইয়ের চরিত্রের মতো। তিনি যেন ডন কুইজোট, অন্য উচ্চারণে ডন কুহাটি, আর যদু হচ্ছে শাঙ্কো পাঞ্জা। একটা ভাঙা বাড়িকে দুর্গ ভেবে আক্রমণ করতে যাচ্ছেন। হাতে একটা বর্শা থাকলেই মানিয়ে যেত। তিনি যদুকে জিজ্ঞেস করলেন, যদু, এ বাড়ির যা অবস্থা দেখছি, এখানে থাকা যাবে তো? খুব অসুবিধে হবে? যদু বলল, না আইকা, থাকা যাবে, শুধু একটাই অসুবিধা, পানির বড় অভাব। বাড়ির মধ্যে পানি নাই। কাকাবাবু বললেন, তাহলে পানি কোথায় পাওয়া যাবে? যদু বলল, তিলং ঝর্ণা আছে, সেখান থেকে সব পানি আনতে হয় আজ্ঞা। কাকাবাবু বললেন, রান্নার জল আর খাবার জলটুকু শুধু নিয়ে এসো। এখনো তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টির জলে স্নান সেরে নেব। গেটের কাছে যেতেই শোনা গেল ফোঁস ফোঁস শব্দ। একটা নয়, তিনটে কালো রঙের সাপ। যদু অবশ্য সাপ দেখে ঘাবড়ালো না। পা দিয়ে ধপা ধপ করে আওয়াজ করতেই সাপ তিনটে সরসরিয়ে চলে গেল মাঠের দিকে। কাকাবাবু বললেন, এই সাপেরা বাড়ি পাহারা দিচ্ছিল নাকি? যাই হোক, আমাদের তো রাস্তা ছেড়ে দিল দেখছি। দোতলার কোনো ঘরে থাকা যাবে? যদু বলল, যাবে আইকা, দুইখান ঘর ভালো আছে। কাকাবাবু বললেন, তাহলে চিন্তা নেই, সাপেরা দোতলায় ওঠে না। নিচে নামার সময় একটু সাবধানে নামলেই হবে, সাপের গায়ে পা না পড়লে তো কামড়ায় না। যদু দুদিকে মাথা নেড়ে বলল, না না, কোনো ভয় নাই। গেটের বাইরে এবং ভিতরেও ঝোপ জঙ্গল হয়ে আছে। বেশ কয়েকটা ধীরে ধীরে ইঁদুর এদিক ওদিক দৌড়ে পালালো। ওপরে ওঠা সিঁড়িটার এক পাশও বিপজ্জনকভাবে ভাঙা। অনেক দিন এ বাড়িতে কেউ থাকেনি বোঝা যায়। মহেন্দ্র কেন আপত্তি করেছিল তাও বোঝা গেল। তবু দোতলায় এসে কাকাবাবুর বেশ পছন্দ হয়ে গেল জায়গাটা। ঘরের জানলাগুলো যদিও ভাঙা, কিন্তু অনেক দূর পর্যন্ত দেখা যায়। ঢেউ খেলানো পাহাড়, বড় বড় গাছ আর অনেকখানি আকাশ। কাকাবাবু সঙ্গে অনেক বইপত্র এনেছেন। সারাদিন এখানে লেখা ও পড়ার জন্য সময়ের কোনো অভাব হবে না। তবে রাতে অসুবিধে হবে। হ্যারিকেন আনা হয়েছে, তাতে পড়াশোনা করা যায় না। তবে ব্যাটারি চালিত 2-in-1 আনা হয়েছে, তাতে রেডিও শোনা যাবে, গানও শোনা যাবে। প্রথম রাতটা ভালোই কেটে গেল। পরদিন সকালে কাকাবাবু বেরিয়ে পড়লেন আশেপাশের জায়গা ঘুরে দেখতে। ঘোড়া নিয়ে আসায় সুবিধে হয়েছে। পাহাড়ের উপর কাকাবাবুকে হাঁটতে হবে না। ক্রাস দুটো রেখে যাবেন ভেবেও সঙ্গে নিলেন। কখন কি কাজে লাগে তা ঠিক নেই। গরম কমে এসেছে অনেকটা। আকাশ প্রায় নীল, মাঝে মাঝে শুধু দেখা যায় সাদা রঙের মেঘ। যখন তখন দু এক পশলা বৃষ্টি হলেও শরৎকাল এসে গিয়েছে বোঝা যায়। যদিও টিলার ওপর বাড়ি, তবু সামনের খানিকটা জায়গা সমতল। বড় বড় গাছ রয়েছে বটে, কিন্তু ঠিক জঙ্গল বলা যায় না। পাশের পাহাড়টা একেবারে ঘন সবুজ বনে ঢাকা। সমতল জায়গাটা যেখানে শেষ হয়েছে সেখানে বিরাট গাছ। ঠিক দেওয়ালের মতো এই দিকটা খাড়া নেমে গিয়েছে, পাছে কেউ হঠাৎ পড়ে না যায়, তাই আগেকার জমিদাররা এখানে অনেকটা পাঁচিল গেঁথে দিয়েছিলেন। সে পাঁচিল অবশ্য এখন অনেকটাই ভাঙা। দুটো হরিণ কাকাবাবুর ঘোড়ার সামনে দিয়ে জোরে দৌড়ে চলে গেল। একটা ময়ূরও দেখা গেল একটু পরে। এখনও এখানে কিছু কিছু বন্য প্রাণী আছে। একসময় বাঘও ছিল। মহাডাক্তার বলেছেন কয়েকটা বাঘ মাঝে মাঝেই দেখা যায়। কাকাবাবু হরিণ আর ময়ূর দেখে খুশি হলেও মনে মনে ভাবলেন, বাঘটাক না দেখাই ভালো। বেশ কিছুক্ষণ বেড়ানোর পর কাকাবাবু ফিরে এলেন বাড়িটায়। জায়গাটা সত্যি খুব সুন্দর। এই বাড়িটাকে সারিয়ে টারিয়ে একটা ট্যুরিস্ট লজ কিংবা হোটেল বানালে অনেক লোক এখানে এসে থাকতে পারে। কিন্তু তার আগে রাস্তা বানাতে হবে, জলের ব্যবস্থা করতে হবে। বেশি লোকজন আসা যাওয়া শুরু করলে হরিণ ময়ূররাও আর থাকবে না। এখানে 3 দিন কেটে গেল কাজের মধ্যে। সোমনাথ মন্দির নিয়ে বইটার ভূমিকা লিখতে গিয়ে ক্রমশই বড় হয়ে যাচ্ছে। এই কাজের মধ্যেও মাঝে মাঝে মনে পড়ে আলস পাহাড়ে যাওয়া হলো না। চমৎকার সুযোগ ছিল, সেজন্য একটু একটু মন খারাপ হয়।
তখন জানলা দিয়ে তাকিয়ে থাকেন বাইরের দিকে। এখানকার পাহাড়ে বরফ জমে না বটে, কিন্তু অন্যরকম সুন্দর। কত বড় বড় গাছ। পাহাড়ের আড়ালে যখন সূর্য ডুবে যায় তখন মনে হয় ওই দিকটাতেই যেন স্বর্গ। আর 4-5 দিন কাটাতে পারলেই কাকাবাবুর কাজ শেষ হয়ে যাবে। আর 2 দিন পর সকালবেলা কাকাবাবু ঘোড়ায় চেপে বেড়াতে বেরিয়েছেন। আজকের বাতাসে একটু একটু ঠান্ডা ভাব। কাকাবাবু একবার ঘড়ি দেখলেন, ঘোড়াটা চলছে দুলকি চালে। কাকাবাবু নানা রকম পাখির ডাক শুনতে শুনতে এগোচ্ছেন খাদের দিকে। ওখান থেকে উপত্যকা অনেক অনেক নিচে। তাকিয়ে থাকলে গা শিরশির করে, তবু দেখতে ভালো লাগে। আর একটা ঘোড়ার পায়ের খটাখট আওয়াজ শুনে কাকাবাবু ভাবলেন যদু বুঝি ঝর্ণা থেকে জল নিয়ে আসছে। যদুর যত্নের কোনো ত্রুটি নেই। প্রতিদিন 3-4 বার জল এনে দেয়। রান্নাও বেশ ভালো। কয়েকটা বড় গাছের আড়াল থেকে বেরিয়ে এলো অন্য এক অশ্বারোহী। তার মুখে একটা কালো রঙের মুখোশ। কাকাবাবুর চিনতে কয়েক মুহূর্ত মাত্র দেরি হলো। এ তো সেই কর্নেল। কাকাবাবু বললেন, খুঁজে পেয়েছো জায়গাটা? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কর্নেল বললেন, খুঁজে পাওয়া এমন কি শক্ত ব্যাপার? আমি কালকেই এসে লক্ষ্য করছিলাম তুমি কোনো পুলিশের ব্যবস্থা করেছো কিনা। কাকাবাবু বললেন, সেই জন্যই এত দূরে এসেছি। এখানে কোনো পুলিশ আসবে না, অন্য কেউ আসবে না। তুমি মুখোশ পরেছো কেন? কর্নেল বললেন, বেশ করেছি। শোনো রায়চৌধুরী, আজই হবে শেষ ডুয়েল। দেখো, আমি আড়ালে থেকে কিংবা পিছন থেকে আক্রমণ করিনি, সামনাসামনি এসেছি। তুমি রেডি? আগেই ঠিক ছিল যখন তখন দেখা হয়ে যাবে। কাকাবাবু বললেন, হ্যাঁ, আমি রেডি। কর্নেল বলল, এবারে অস্ত্র বেছে নেওয়ার প্রশ্ন নেই। যার যেমন খুশি অস্ত্র ব্যবহার করতে পারে। কর্নেল আস্তে আস্তে কথা বলছিল, হঠাৎ চেঁচিয়ে বলল, স্টার্ট। তারপরেই ঘোড়া ছুটিয়ে দিয়ে একটা বোমা ছুঁড়ে মারল কাকাবাবুর দিকে। কাকাবাবু পকেট থেকে রিভলভার বের করেও গুলি চালানোর সময় পেলেন না। বোমাটা এসে লাগলো তার গায়ে। তিনি ঘোড়া থেকে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে অজ্ঞান। লড়াইটা শুরু হতে না হতেই শেষ। কর্নেল ঘোড়া থেকে না নেমে অপেক্ষা করতে লাগলো খানিকটা দূরে। যে বোমাটা কাকাবাবুর গায়ে লেগেছে সেটা একটা গ্যাস বোমা। সেটা থেকে এখনো গলগল করে বেরোচ্ছে ধোঁয়া। বোমার আঘাতে নয়, গ্যাসেই জ্ঞান হারিয়েছেন কাকাবাবু। ধোঁয়া শেষ হয়ে গেলে কর্নেল কাছে এসে হাঁটু গেড়ে বসল কাকাবাবুর কাছে। তার নাকের কাছে হাত দিয়ে বুঝতে চাইল এখনো নিঃশ্বাস পড়ছে কিনা। পকেট থেকে বের করল নীল রঙের দড়ি। প্রথমে কাকাবাবুর 2 হাত, তারপর 2 পা, সারা শরীর পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধল। ঘোড়ার পিঠে ঝোলানো একটা ব্যাগ থেকে জলের বোতল বের করে ছিটিয়ে দিতে লাগলো কাকাবাবুর মুখে। একটু পরেই চোখ মেলে কাকাবাবু প্রথমে ভাবলেন বৃষ্টি পড়ছে বুঝি। তিনি বৃষ্টিতে ভিজছেন। তারপর পুরোপুরি চোখ মেলে দেখলেন আকাশ, বৃষ্টি নেই। তার মনে পড়ল ঘোড়ার পিঠ থেকে তিনি পড়ে গিয়েছেন, সেজন্যই কি জ্ঞান হারিয়েছেন। ধর্মর করে উঠে বসতে গিয়ে টের পেলেন তার সারা শরীরে ব্যথা, হাত পা বাঁধা, নড়াচড়ারও ক্ষমতা নেই। সামনে 2 পা ফাঁক করে বীর দর্পে দাঁড়িয়ে আছে কর্নেল। সে হ্যাঁ হ্যাঁ করে হেসে বলল, রায়চৌধুরী, দেখো আমি ভদ্রলোক। সামনাসামনি ডুয়েল লড়ে তোমাকে হারিয়েছি। কাকাবাবু কোনো ক্রমে বললেন, তুমি ভদ্রলোক নও, ইংরাজিও ভালো জানো না। ডুয়েল মানে বুঝি বোমা মারা? কর্নেল বলল, আর্মিতে আমার শার্প শুটার হিসেবে সুনাম ছিল। রিভলভার বন্দুকে তুমি আমার সঙ্গে পারতে না, কিন্তু আমার ডান হাতটায় একটা চোট লেগেছে। কিছুদিন অস্ত্র ধরতে পারবো না। তাই তোমাকে আগেই বলে নিয়েছি যে কোনো উপায়ে। আসলে তুমি কিভাবে মরবে তা জানো না এখনো। তোমাকে আমি পাহাড়ের উপর থেকে খাদে ফেলে দেবো। তুমি গড়াতে গড়াতে নামবে, সেটা আমি দেখব। পাথরে লেগে তোমার মাথাটা ছাতু হয়ে যাবে, হাত পা ভেঙে একটা মাংসপিণ্ড হয়ে পড়বে নিচে। তাতে আমার গায়ের জ্বালা মিটবে। কাকাবাবুর নড়াচড়ার উপায় নেই। কর্নেল তাকে মাটি থেকে তুলে একটা ঘোড়ার পিঠে শুইয়ে দিল একটা আলুর বস্তার মতো। ঘোড়াটাকে টানতে টানতে নিয়ে এলো খাদের কাছে। সেখানে এসে আবার এক ধাক্কা দিয়ে কাকাবাবুকে ফেলে দিল মাটিতে। ভাঙা দেওয়ালের এক জায়গায়
কাকাবাবুকে টেনে এনে শুইয়ে দিল। কাকাবাবুর মাথাটা ঝুলে রইল খাদের দিকে। সে কাকাবাবুর চুলের মুঠি ধরে হিংস্র গলায় বলল, রায়চৌধুরী, এই তোর শেষ মুহূর্ত। আর তোর বাঁচার কোনো উপায় আছে? ভগবানকে ডাক। তার মুখটা কাকাবাবুর মুখের একেবারে কাছে। সে তার চুলের মুঠি ধরে ঝাঁকাচ্ছে। কাকাবাবু ফিসফিস করে বললেন, এই তো ভুল করলে। আমার এত কাছে আসা উচিত হয়নি। আমার আর একটা অস্ত্রের কথা তুমি জানো না। কর্নেল বলল, অস্ত্র? আর কি অস্ত্র? কাকাবাবু বললেন, আমার চোখ। তাকাও চোখের দিকে, তুমি তো জগমোহন। চুলের মুঠি ছেড়ে দিয়ে দারুণ অবাক হয়ে কর্নেল বলল, হ্যাঁ, তুমি কি করে জানলে? কাকাবাবু বললেন, আমি সব জানি। জগমোহন, তুমি এবার ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। কর্নেল বলল, তুমি কি আমাকে হিপনোটাইজ? সে আর কথা শেষ করতে পারল না, তার চোখ বুজে এলো। সে বসে পড়ল কাকাবাবুর পায়ের কাছে। তার থুতনিটা ঠেকে গেল বুকে। এত সহজে যে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া যাবে কাকাবাবু আশাই করেননি। তিনি এবার ছটপট করতে লাগলেন। শরীরের বাঁধন খুলবেন কি করে, হাতও নাড়তে পারছেন না। বেশিক্ষণ কর্নেলের ঘোর থাকবে না। কয়েক মিনিটের মধ্যে কাকাবাবু নিজেকে মুক্ত করতে না পারলে কর্নেল আবার জেগে উঠবে। যদুকে এখান থেকে চিৎকার করে ডাকলেও সে শুনতে পাবে না। তবু কাকাবাবু তাকে ডাকলেন দুবার, কোনো লাভ হলো না। কাকাবাবু অসহায়ের মতো এদিক ওদিক মাথা নাড়ছেন। 5 মিনিট পরেই কর্নেল আবার মাথাটা সোজা করল। আস্তে আস্তে বলল, কি হলো? আমার মাথা ঘুরছিল। সে আর একবার কাকাবাবুর দিকে তাকাতেই কাকাবাবু বললেন, তুমি জগমোহন, তুমি জগমোহন। কর্নেল বলল, হ্যাঁ। কাকাবাবু এবার আদেশের সুরে বললেন, জগমোহন, আমি যা বলবো তুমি তাই শুনবে। কর্নেল বলল, হ্যাঁ, শুনবো। কাকাবাবু জিজ্ঞেস করলেন, তোমার কাছে ছুরি আছে? কর্নেল বলল, ছুরি? জানি না। কাকাবাবু বললেন, দেখো, তোমার পকেট খুঁজে দেখো। কর্নেল সব পকেট খুঁজেও ছুরি পেল না। বুক পকেট থেকে বের করে আনলো একতারা চাবি। সেই চাবির রিংয়ে একটা ছোট্ট লাল রঙের ভাঁজ করা ছুরি। কাকাবাবু আবার আদেশের সুরে বললেন, জগমোহন, ওই ছুরি দিয়ে কাটো। কর্নেল বলল, কি কাটবো? গলা? কাকাবাবু বললেন, না ইডিয়েট, আমার গলা কাটতে বলিনি, বাঁধন কাটো আগে হাতের। কাকাবাবুর গায়ের ওপর ঝুঁকে কর্নেল দড়ি কাটতে শুরু করলো। অত ছোট ছুরি দিয়ে শক্ত দড়ি কাটতে অনেক সময় লাগার কথা। কাকাবাবু ধৈর্য রাখতে পারছেন না। তিনি জানেন বেশিক্ষণ কর্নেলকে সম্মোহিত করে রাখা যাবে না, ওর জ্ঞান ফিরে এলেই বিপদ। একটা রোবটের মতো আস্তে আস্তে ঘষে ঘষে ছুরিটা দিয়ে দড়ি কাটছে কর্নেল। ছোট হলেও ছুরিটায় বেশ ধার আছে। হঠাৎ একটু পরেই থেমে গিয়ে মাথা সোজা করল কর্নেল। এদিক ওদিক মাথা ঝাঁকালো কয়েকবার। তারপর সে আপন মনে বলল, এটা আমি কি করছি? রায়চৌধুরীর ফাঁদে পা দিয়েছি। ওই চোখ দিয়ে ও আসলে হিপনোটাইজ করছিল। ওর চোখ দুটো আমি গেলে দেবো। সে কাকাবাবুর চোখ গেলে দেওয়ার জন্য ছুরি তুলল। হাতের বাঁধন প্রায় কেটে এসেছিল। এবার জোরে এক হ্যাচকা টান মারতেই ছিঁড়ে গেল। ঠিক সময় কর্নেলের ছুরি সমেত হাতটা ধরে ফেললেন কাকাবাবু। শুয়ে থাকলে বেশি জোর পাওয়া যায় না, নইলে কাকাবাবুর হাতের জোর সাংঘাতিক। কর্নেল প্রায় হাতটা নামিয়ে আনছে। কাকাবাবু বাঁ হাত দিয়ে ওর নাকে একটা ঘুষি কষালেন। এত শক্তিশালী ঘুষি কর্নেল জীবনে খায়নি। সে আক করে আওয়াজ করে উঠল। ঝরঝর করে রক্ত পড়তে লাগলো তার নাক দিয়ে। সেইটুকু সময়ের অমনোযোগেই কাকাবাবু ছুরিটা কেড়ে নিলেন ওর হাত থেকে। সেটা ওর গলায় ঠেকিয়ে বললেন, ছোট হলেও এই ছুরিটা তোমার গলা ফুটো করে দিতে পারবে। কর্নেল ঘেন্নার ভঙ্গি করে বলল, এত মারামারির পর শেষ পর্যন্ত ছোট্ট একটা ছুরি? কাটো দেখি আমার গলা, কাটো। কাকাবাবু সেই ধারালো ছুরিটা একবার বুলিয়ে দিলেন ওর গলায়। উপরে চামড়া কেটে রক্ত বেরিয়ে গেল। কর্নেল বলল, ওসব আমি গ্রাহ্য করি না। এবার আমি তোমাকে ঠেলে ফেলে দেবো, আর দেরি নয়।
কাকাবাবুর মাথাটা খাদের দিকে ঝুলছে এখনো। জোরে ধাক্কা দিলেই তিনি গড়াতে শুরু করবেন। এইটুকু ছুরি দিয়ে কর্নেলকে ঘায়েল করা যাবে না, তিনি বুঝেছেন। তিনি উঠে বসতেও পারছেন না। কর্নেলও তাকাচ্ছে না তার চোখে চোখে। সে কাকাবাবুকে ঠেলা শুরু করতেই কাকাবাবু প্রথমটা এমন ভাব দেখালেন যে তিনি আর পারছেন না, হাল ছেড়ে দিয়েছেন। শত্রুপক্ষকে অসাবধান করে দেওয়ার এটা একটা উপায়। কর্নেল বলল, 5 গুনবো, তুমি শেষ হয়ে যাবে রায়চৌধুরী। 1, 2। কাকাবাবু প্রাণপণে খানিকটা মাথা তুলে 2 হাতে চেপে ধরলেন কর্নেলের মাথা। ওর মাথা ধরেই তিনি উঠে বসলেন। কর্নেল দারুণ চেষ্টা করে কাকাবাবুর 2 হাতের মুঠি থেকে নিজের মাথা ছাড়িয়ে নিতে গেল, পারল না। তখন সেও 2 হাতে টিপে ধরল কাকাবাবুর গলা, যেন দুজন আদিম মানুষ। এখনো কোনো অস্ত্রের ব্যবহার জানে না, এখনো হাত দিয়ে লড়াই করে। কাকাবাবুর 1 পা খোড়া বলেই হাতে জোর বেশি। তিনি কর্নেলের মাথাটা কয়েকবার ঠুকে দিলেন পাশের পাঁচিলে। কয়েকবারের পর কর্নেলের হাত আলগা হয়ে এলো। মাথায় অত আঘাতে তার জ্ঞান চলে গেল। কাকাবাবু একটু হাঁপালেন, জোরে জোরে শ্বাস নিয়ে। তারপর নিজের সব বাঁধন খুলে কর্নেলকে বাঁধলেন। একটু আগে যা ছিল এখন ঠিক যেন তার উল্টো হয়ে গেল। কর্নেলের ঘোড়ার পিঠের ব্যাগ থেকে জলের বোতল বের করে কাকাবাবু প্রথমে নিজে খানিকটা জল খেয়ে নিলেন। খানিকটা জল ঢেলে দিলেন কর্নেলের মুখে। কর্নেল চোখ মেলে তাকাতেই কাকাবাবু বললেন, এবার সত্যিই খেলা শেষ। তুমি আমাকে এই খাদে ঠেলে ফেলে দিতে চেয়েছিলে, তাই না? এবারে দেখো আমি তোমাকে আরও কত কঠিন শাস্তি দেব। তুমি একটু একটু করে শেষ হয়ে যাবে। পা থেকে গলা পর্যন্ত দড়ি বাঁধা অবস্থায় কর্নেলকে কাকাবাবু শুইয়ে দিলেন ওরই ঘোড়ায়। তারপর বাড়িটার কাছে এসে ঘোড়াটাকে বেঁধে রাখলেন একটা গাছের সঙ্গে। যদুকে ডেকে তিনি সব জিনিসপত্র গুছিয়ে নিতে বললেন। ফিরে যেতে হবে। মহাডাক্তার তো মহা অবাক। কোনো খবর না দিয়ে ফিরে এসেছেন কাকাবাবু, সঙ্গে একজন বন্দী। কাকাবাবু বললেন, একে রাখতে হবে মাটির তলার ঘরে। কি ব্যাপার পরে বলবো। আজ আমার শরীর ও মনের ওপর অনেক চাপ পড়েছে। আজ আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমোবো। ঘোড়া থেকে নামিয়ে কর্নেলকে বয়ে নিয়ে যাওয়ার সময় সে কাতরভাবে বলল, মিস্টার রায়চৌধুরী, আমি হার মেনে নিচ্ছি। আমার অনুরোধ, একটা গুলি চালিয়ে আমাকে শেষ করে দাও। আমাকে আর অপমান করো না। কাকাবাবু বললেন, তোমার অনুরোধ আমি শুনবো কেন? তুমিও তো আমাকে গুলি করে মারার বদলে গড়িয়ে দিয়ে মারতে চেয়েছিলে। আমার চুলের মুঠি চেপে ধরেছিলে। আমি তোমাকে আপাতত একটা লোহার দরজা দেওয়া ঘরে আটকে রাখবো জন্তুর মতো। অপমানই তোমার আসল শাস্তি। মাটির তলার একটা ঘরের দরজা খুলে কর্নেলকে ছুড়ে দেওয়া হলো। পরদিন সকালবেলা কাকাবাবু অনেকটা সুস্থ স্বাভাবিক বোধ করলেন। একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে এলে অসম্ভব চাপ পড়ে মনের ওপর। কয়েকদিন ভালো করে নিঃশ্বাসও ফেলতে কষ্ট হয়। কফি খেতে খেতে কাকাবাবু মহাডাক্তারকে কর্নেলের সব ঘটনা খুলে বললেন। সব শোনার পর মহাডাক্তার বললেন, ছি 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 ছি, আপনি আমাকে আগে বলেননি কেন? যদি উল্টো কিছু হয়ে যেত। এ তো সাংঘাতিক লোক, এত গোয়ার। আপনি ওর ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী নন, তবু আপনাকে মারবেই মারবে। রাজাবাবু, এখন এই লোকটাকে নিয়ে কি করবেন? ওকে তো পুলিশের হাতে তুলে দেওয়াই উচিত। কাকাবাবু বললেন, পুলিশের হাতে দিলে অনেক কিছুই প্রমাণ করা যাবে না। ওর ঠিক শাস্তি হবে না। ওর শাস্তি আমি দেব। এখন ওই ঘরেই ও থাকবে। কেউ যেন ওর সঙ্গে কোনো কথা না বলে। দুপুরবেলা মহাডাক্তার জিজ্ঞেস করলেন, রাজাবাবু, আপনার বন্দিকে কিছু খাবার দিতে হবে তো? কি দেব? কাকাবাবু বললেন, খাবার দিতেও পারো, না দিতেও পারো, একই কথা। মহাডাক্তার বললেন, সে কি, সব জেলখানাতেই বন্দীদের খাবার দেয়? কাকাবাবু বললেন, তুমি কয়েকখানা রুটি তরকারি দিয়ে দেখতে পারো। বোধহয় খাবে না। ওর হাত পায়ের বাঁধন খুলে দিও। ও আমার সঙ্গে দেখা করতে চাইবে। কেউ যেন কোনো উত্তর না দেয়। আমি কয়েকদিন ওর মুখ দেখতেও চাই না।
পরদিন মহাডাক্তার বললেন, খাবার দেওয়া হয়েছিল, ও তো কিছুই খায়নি। দিনের পর দিন যদি না খেয়ে থাকে, কতদিন ওকে আটকে রাখবেন? আমারও যে একটা দায়িত্ব এসে যাচ্ছে। কাকাবাবু বললেন, তোমার তো কোনো দায়িত্ব নেই। ও যদি কিছু না খেয়ে মরেই যায় তাহলে তো ভালোই হয়। ওকে আমরা মারধর করছি না, ওকে ছুরি দিয়ে কিংবা গুলি করে মারছি না। ও না খেয়ে মরলে কিন্তু আমাদের কোনো দোষ হবে না, পুলিশ কিছুই বলবে না। মহাডাক্তার কাচুমাচু ভাবে বললেন, আপনি সত্যিই ওকে না খাইয়ে মারতে চান? কাকাবাবু বললেন, ইয়েস, চিড়িয়াখানার একটা জন্তুকে কিছু না খেতে দিলে যেমন হয়, ওর ঠিক সেই অবস্থা হবে। সন্তুর সঙ্গে একদিন টেলিফোনে কথা হলো। সন্তুর পরীক্ষা হয়ে গিয়েছে। জোজোকে নিয়ে সে বেড়াতে আসতে চায়, ডাক্তার অনুমতি দিয়েছে। কাকাবাবু সেই ডাক্তারকেও ফোন করলেন। সত্যি তার আপত্তি নেই। দুদিনের মধ্যে এসে গেল সন্তু আর জোজো। এতদিন কর্নেলের গল্প কিছুই বলেননি ওদের। এবার কাকাবাবু বললেন, সন্তু, যা নিচে গিয়ে একটা লোককে দেখে আয়। সে তোকে খুন করতে চেয়েছিল, আমি তার ওপর প্রতিশোধ নিচ্ছি। সন্তু বলল, কাকাবাবু, তোমাকে একটা খবর জানানো হয়নি। আমার সেই ব্যথাটা একদম সেরে গিয়েছে। এখন আমি লাফাতেও পারি, দৌড়তেও পারি। জোজো বলল, আমি উঠতে পারি। মাটির তলায় বন্দি কর্নেলকে দেখে এসে সন্তু করুণভাবে বলল, কাকাবাবু, সত্যি লোকটা না খেয়ে মরে যাবে? কাকাবাবু বললেন, মরুক না, তাতে ক্ষতি কি? ওরকম মানুষরা না বাঁচলে কি হয়? জোজো বলল, শুধু মাটির নিচে নয়, ওকে নরকে পাঠানো দরকার। মহাডাক্তার বললেন, মুশকিল কি জানো সন্তুবাবু, আমি চুপি চুপি লোকটাকে ছেড়ে দেব ভেবেছিলাম, রাজাবাবুকে কিছু না জানিয়ে। কিন্তু ছেড়ে দিলে তো ও আবার তোমার কাকাবাবুকে মারবার চেষ্টা করবে, ও তো ছাড়বে না। কাকাবাবু একবার ঘড়ি দেখে নিয়ে বললেন, এখন বিকেল 5:30। বাইরে কোথাও বেড়াতে গেলে সন্ধে হয়ে যাবে। তার চেয়ে বরং চা আর মুড়ি তেলে ভাজা খেতে খেতে গল্প করা যাক। ভোপালে এবার কি হলো তা তো তোদের বলিনি। মহাডাক্তার বললেন, 11 দিন হয়ে গেল, লোকটা কিছু খায়নি, ভাবতেই কেমন লাগছে। সন্তু জিজ্ঞেস করল, না খেয়ে মানুষ কতদিন বেঁচে থাকতে পারে? জোজো সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ, একদিনও না, মানে আমি বাঁচব না। কাকাবাবু বললেন, যতীন দাস নামে একজন বিপ্লবী ছিলেন। ব্রিটিশ আমলে তিনি জেলের মধ্যে অনশন করেছিলেন, মারা যান 62 বছর পর। তারপর কাকাবাবু আবার ঘড়ি দেখে বললেন, চলো উপরে বসি, কাল সকালে আমি লোকটাকে চরম শাস্তি দেব। পরদিন সকালে কাকাবাবু নামলেন মাটির নিচে। যদুকে দিয়ে 1 গ্লাস লেবু চিনি শরবত বানিয়ে নিয়েছেন তাতে। এই 12 দিন কর্নেল যে শুধু কিছু খায়নি তা নয়, বোধহয় একদিনও ঘুমোয়নি। এরই মধ্যে রোগা হয়ে গিয়েছে বেশ, চোখের নিচে কালি। মেঝেতে বসেছিল, উঠে দাঁড়িয়ে বলল, রায়চৌধুরী, প্লিজ প্লিজ আমাকে গুলি করে মারো, এভাবে মেরো না। কাকাবাবু বললেন, এই শরবতটা খেয়ে নাও। কর্নেল ঘৃণার সঙ্গে বলল, শরবত আমার হাতে দিলে ছুঁড়ে ফেলে দেবো, তোমাদের কোনো কিছু আমি খাবো না। কাকাবাবু বললেন, এতদিন খাওনি, আজ খেলে ক্ষতি নেই। অনশন ভাঙার সময় প্রথম এই শরবত খেতে হয়, অন্য কিছু খেলে বমি হয়ে যায়। কর্নেল ভুরু কুঁচকে বলল, কেন আজ খেলে ক্ষতি নেই কেন? আজ কোনো পুজোর দিন, আমি ওসব মানি না। কাকাবাবু ঘড়ি পড়া হাতটা ওর মুখের সামনে বাড়িয়ে দিয়ে বললেন, এই দেখো। কাকাবাবুর হাতটা সরিয়ে দিয়ে সে বলল, আমি ঘড়ি দেখে কি করব? সময় জেনে আমার কি হবে? কাকাবাবু বললেন, ঘড়িতে সময় ছাড়া অন্য জিনিসও দেখা যায়, তারিখ দেখা যায়। দেখো আজ কত তারিখ? 13। এটা কোন মাস? কর্নেল বলল, জানি না, আমার সব গুলিয়ে গিয়েছে। কাকাবাবু বললেন, অক্টোবর মাস। আর কদিন পরেই পুজো। শোনো কর্নেল, 13 অক্টোবর মানে কি? 6 মাস আগে আমাদের ডেথ রেথ খেলা শুরু হয়েছিল, সেটা কাল শেষ হয়ে গিয়েছে। তুমি বলেছিলে তুমি জেন্টলম্যান। 6 মাস কেটে গেলে আর কেউ কারো শত্রু থাকবো না, ঠিক কিনা? দারুণ অবাক হয়ে কর্নেল বলল,
6 মাস শেষ হয়ে গেল। কাকাবাবু পকেট থেকে একটা কাগজ বের করে বললেন, এটা পড়ে দেখো। তোমার বাবা একজনকে খুন করে জেল খেটেছিলেন, সেও প্রতিশোধের ব্যাপার ছিল। তুমিও সেই একই কারণে আমাকে মারতে এসেছিলে, অথচ তুমি জানতেও পারোনি। আর্মিতে থাকার সময় তোমার ভাই নষ্ট হয়ে যায়, স্মাগলিং ডাকাতিও করেছে। কাগজটা পড়তে পড়তে কর্নেল অবিশ্বাসের সুরে বলল, সত্যি তাই? আমার ভাইয়ের এই অবস্থা হয়েছিল? কাকাবাবু বললেন, এসব পুলিশ রেকর্ডে আছে। এই ধরনের ক্রিমিনালরা নিজেদের মধ্যে মারামারি করেই মরে। নাও কর্নেল, শরবতটা খেয়ে ফেলো। তুমি এখন থেকে নতুনভাবে জীবন শুরু করো। এবার আর আপত্তি করল না সে। এক চুমুকে খেয়ে ফেলল শরবত। তারপর কাকাবাবুর পা জড়িয়ে ধরে বলল, আপনি আমাকে ক্ষমা করুন। কাকাবাবু তাকে টেনে তুলে জড়িয়ে ধরলেন বুকে। সন্তু জোজোরা একটু দূরে দাঁড়িয়ে দেখছিল। এবার তারা হাততালি দিয়ে উঠল। শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবুর অ্যাডভেঞ্চার কাহিনী, এবার কাকাবাবুর প্রতিশোধের তৃতীয় এবং শেষ পর্ব। পরের দিন এসে হাজির হব আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।